এত সহজেই কথাগুলো বলে দিলেন। একটা সহজ কথা সহজভাবে না বলে কি কঠিনভাবে বলা উচিত ছিল নবনী? আপনি কি আমায় সত্যিই ভালোবাসেন না? না, সেটা তো আমি আগেই বলেছি, একদম শুরুর দিক থেকেই। কোনো রকম সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব না। অথচ আপনি আমার সাথে এমনভাবে মিশতেন যে মনে হয় আপনি আমায় ভালোবাসেন। একটা মিথ্যে মন গড়া ধারণাকে মনে পুষে বড় করলে সেটা তোমার ব্যর্থতা, আমার তো নয়। পেছনের সব রাগ যে ভুলে গিয়ে আমি ওর হাত ধরে কেঁদে কেঁদে বললাম, দেখেন, আমি কিন্তু মজা করছি না, সত্যিই কাল আমরা ঢাকায় চলে যাচ্ছি। কিন্তু আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমার সাথে দেখা হওয়ার আগে যেভাবে ছিলে সেভাবেই দেখো নবনী। তুমি আমায় ভুল বুঝো না, তোমার বয়স কম, আবেগ বেশি, তাই এখন এসব ভেবে কান্নাকাটি করছো। আরও বড় হও, তখনই আবেগটা আর থাকবে না। একটা সময়ে তোমার আজকের কথা মনে পড়লে হাসি পাবে। শেষ মুহূর্তে এসে তার এই কঠিন কঠিন কথাগুলোই আমায় বদলে দিতে যথেষ্ট ছিল। তার হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখটা দেখছিলাম। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বললাম, আজ বুঝতে পারছেন না, এখন বুঝবেন না। আজ থেকে কয়েক বছর পর যখন অন্য কারোর সাথে আমায় সুখে থাকতে দেখবেন, তখন বুঝবেন কষ্ট কাকে বলে। দু হাতে চোখের পানি মুছেই আমি বাড়ির ভেতর চলে আসি। এই যে আমি ফিরে যাচ্ছি, আর পিছু ফিরে তাকাবো না আমি, আর ফিরে আসবো না আমি, কখনো না, কখনো না। সকাল 10টা। বাড়ির নিচে দাঁড়িয়ে চুপচাপ চারিপাশ পর্যবেক্ষণ করছি। আর হয়তো কখনো এই জায়গায় আসা হবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট এখন অনুভব হচ্ছে যে এই স্কুল লাইফ আর ফিরে পাবো না। তিথি লিমাদের সাথে আর সামনাসামনি দেখা হবে না। এই কথাগুলো আগে তেমন ভাবে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। বান্ধবীরা আমায় জড়িয়ে ধরে কাঁদছে। এই মুহূর্তে আমার একদমই ইচ্ছে করছে না সিলেট থেকে চলে যেতে। এখন আর কিছু করারও নেই। তিথি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নবনী, তুই চলে যাস না প্লিজ, থেকে যা, আমাদের বাসায় থাকবি তুই। ওর আকুতিগুলো বাচ্চাদের মতো শোনালেও ভীষণ আবেগীয় ছিল। ওর অনুরোধ রাখার যে উপায় নেই, আমার সেটাও মুখ ফুটে বলতে পারছি না। শুধু ওদের জড়িয়ে ধরে চুপচাপ কেঁদেই চলেছি। রোজকেও দেখলাম কয়েকবার ওড়নায় চোখ মুছল। একসঙ্গে অনেকটা সময় থাকলে এমনি মায়া জন্মে যায়, যেমনটা ওদের প্রতি আমার মায়া জন্মেছে আর আমার প্রতি ওদের। শুধু একটা মানুষের মনে আমি জায়গা নিতে পারিনি। বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মা গিয়ে রুদ্রের সঙ্গে দেখা করে এসেছে, আমি যাইনি। যদিও রুদ্র এখন বাসায় থাকার কথা নয়। বাবা এসে তাড়া দিয়ে বললেন, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও সকলের সঙ্গে মায়ের বাঁধন ছিন্ন করে পাড়ি জমাতে হবে ঢাকার উদ্দেশ্যে। যে গাড়িতে আমাদের আসবাবপত্র যাচ্ছে, বাবার ড্রাইভারের সঙ্গে সেই গাড়িতে যাবে। আমরা যাব ট্রেনে। আদিব বেশ কয়েকবার বাবার সাথে যাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু কষ্ট হবে বিধায় বাবা আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। এখান থেকে মা, আমি আর আদিব যাব স্টেশনে। বাড়ির মেইন গেটের কাছে এসে আরো একবার পিছু ফিরে তাকালাম। উদ্দেশ্য কাঙ্ক্ষিত মানুষটির মুখটি শেষবারের মতো দেখে যাওয়া, কিন্তু এবারও আমায় হতাশ হতে হলো। এক বুক আক্ষেপ নিয়ে আমি গাড়ির সিটের সাথে মাথা এলিয়ে দিলাম। দু চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়লো 2 ফোঁটা অশ্রুবিন্দু। স্টেশনে গিয়ে টিকিট মিলিয়ে আমরা আমাদের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পর আদিব মাকে বলল, ওয়াশরুমে যাবে। ট্রেন ততক্ষণ ছেড়ে দিয়েছে। মা ওকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার পর কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। অস্থিরতা, কষ্ট, অস্বস্তি সব একসাথে এসে হানা দিচ্ছে। যেই দহন নীরবে সয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছুটি করার নেই আমার। চোখ বন্ধ করা মাত্রই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ম্যাম, এটা আমার সেট। আমি চোখ মেলে একবার তাকালাম মাত্র ছেলেটির দিকে। সৌজন্যমূলক হেসে বললাম, দুঃখিত, সিট ফাঁকা ছিল তাই জানালার কাছে বসে পড়েছিলাম। ইটস ওকে, আপনার যদি খুব দরকার হয় তাহলে জানলার পাশে বসতে পারেন। আপনার অসুবিধা হবে না? খুব একটা অসুবিধা হবে না, মানিয়ে নিতে পারবো। আপনি বসুন। ধন্যবাদ। শুকনো একটা ধন্যবাদ দিয়ে আমি জানালা দিয়ে বাইরে তাকাই। ছেলেটি আমার পাশে বসলো। কয়েকবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রুদ্র কোনো মেসেজ বা কল দিয়েছে নাকি। না, দেয়নি। ফেসবুকে লগ ইন করে আমার মেইন অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম আমি। যেসব ফ্যাক অ্যাকাউন্ট থেকে রুদ্রের আইডি চেক করতাম, ওইগুলোতেও রুদ্রকে ব্লক করে আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে রাখলাম। সর্বশেষ যেটা করলাম তা হলো সিম খুলে 2 টুকরো করে ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে হচ্ছিল একটু একটু করে হালকা হতে পারছিলাম আমি। কোন মুভিতে যেন একটা ডায়লগ শুনেছিলাম, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটানো শিখতে হয়। ফেসবুকে ওই পোস্ট বেশ ভাইরাল। কথার সত্যতা এবং মর্মার্থ অনেক বেশি।
সত্যি তো, মায়া বাড়িয়ে যদি লাভই না হয় তাহলে মায়া কাটাতে তো হবেই। আর যতদিন আমি পিছু টানে পড়ে থাকবো ততদিন মায়া কাটানো আমার পক্ষে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে গ্যালারিতে ঢুকলাম। রুদ্রের ছবি রাখার জন্য আলাদা একটা ফোল্ডার বানিয়েছিলাম। ওকে দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, কান্নাগুলো কেমন দলা পাকিয়ে আসছে। আশেপাশে তাকিয়ে চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করছি আমি। ঝাপসা চোখে দেখলাম পাশের ছেলেটি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার এহেন কর্মকাণ্ডই বোধহয় তাকে আমায় নিয়ে ভাবাচ্ছে। ভাবুক, আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পিছুটান থেকে বের হতে হবে আমায়। ঝাপসা দৃষ্টিতেই আমি পুরো ফোল্ডার ডিলিট করে দিলাম। রুদ্রের গাওয়া যতগুলো গান আমার ফোনে ছিল সব ডিলিট করে দিয়েছি। হাত কেঁপেছে, কষ্ট হয়েছে, তবুও আমায় পারতে হয়েছে। যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই তাকে কেন শুধু শুধু জীবনে আটকে রাখবো? সবকিছু থেকেই সে মুক্তি পাক সারা জীবনের জন্য। ফোন ব্যাগে রেখে চুপ করে বসে রইলাম আমি। ছেলেটি এখনো আমার দিকেই তাকিয়ে রয়েছে। ভাবসাব দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। মা এসে পড়ায় সে চুপসে যায়। তোর চোখ মুখ কেমন ফুলে গেছে কেন? জিজ্ঞেস করলো মা। মায়ের প্রশ্নে এবার আমার শব্দ করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকম ভাবে বললাম, কই, আমি ঠিক আছি। মিথ্যে বলবি না, কান্নাও করছিস কেন? তিথিদের জন্য খারাপ লাগছে? আমি কিছু বললাম না, শুধু উপর নিচ মাথা ঝাঁকালাম। মা এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল, চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না মা, ওদের সাথে যোগাযোগ তো থাকবেই। ওরা ঢাকায় আসবে বেড়াতে, কখনো সম্ভব হলে আমরাও সিলেট ঘুরতে আসবো। আমি আর কখনো সিলেটে যাব না মা। মা এবার আমার পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আমার দিকে তাকালো, মৃদু হেসে বলল, আচ্ছা আসতে হবে না, এবার কান্না থামা। সবাই কি বলবে বোকা মেয়ে। সবার কথায় আমার কি আসে যায়? আদিপ তখন কথার মাঝে ফোড়ন কেটে বলল, আফারে কাঁদলে সুন্দর দেখা যায়, সিনেমা নায়িকাদের মতো লাগে। মা ওকে ধমক দিতে গিয়ে হেসে ফেলে। হাসলো পাশে থাকা ছেলেটিও। শুধু হাসি পেল না আমার, আদিবের সঙ্গে তার বেশ ভাবও জমে গেছে ইতিমধ্যে। ওদের আলাপ শুনেই জানতে পারলাম ছেলেটির নাম শুভ্র। যাক তার কথা। আমার সবকিছু কেমন যেন বিরক্তি লাগছিল। আমি কোনো মতেই রুদ্রকে পুরোপুরিভাবে ভুলতে পারছি না। এটা আসলে সম্ভবও নয়। একদিনেই কি আর একটা মানুষকে পুরোপুরি ভোলা যায়? তবু একদিনে কিছু সময়ের ব্যবধানে যা যা করেছি সেটাই তো অনেকের পক্ষে দুঃসাধ্য প্রায়। ব্যাগ থেকে খাতা কলম বের করে মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো লিখতে শুরু করলাম। আমি তোমায় এক আকাশ ভালোবাসা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খুঁজে বেরিয়েছ এক সমুদ্র ভালোবাসা। আচ্ছা এটা বলো তো, সমুদ্র কি আকাশের চেয়েও বিশাল? নয়তো। তবে তুমি কেন আমার ভালোবাসা দেখলে না? আমি তোমায় মুঠো ভর্তি শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খেটে চলেছ তোমার কেরিয়ার গঠনের পেছনে। একবারও তুমি ফিরে তাকাওনি মুঠ করে রাখা আমার ওই হাতের দিকে। তুমি বুঝতেও পারলে না দূর দূরান্তে সুখ কুড়িয়ে আনতে গিয়ে চোখের সামনে থাকা প্রকৃত মানুষটিকেই তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলেছ। আমায় ভালোবেসে নাম দিয়েছ মায়াবতী, অথচ আমার মায়ে তুমি আটকাতে পারোনি। তবে কেন আমার এই নামকরণ বলতে পারো? বাকিদের মতো আমি তোমায় চাইনি অপশনাল হিসেবে নিজের জীবনে রাখতে। আমি তোমায় ব্যবহার করতে চাইনি, একান্তই নিজের একটা মানুষ বানাতে চেয়েছিলাম। একদম পার্মানেন্ট ভাবে আমার করে চেয়েছিলাম। কিন্তু দিন শেষে তুমি তাদের কাছে ফিরে গিয়েছো যারা তোমায় অপশনাল হিসেবেই চেয়েছে। দিন শেষে তুমি নও, আমি এক পরাজিত ব্যক্তি, যে সত্যি ভালোবেসেও তোমায় বোঝাতে সক্ষম হইনি। আমি পারিনি। তবে আমি চাই, খুব করে চাই, একদিন কোনোদিন দিন শেষে তোমার ঠোঁটে শান্তির হাসি ফুটে উঠুক। কি লিখলাম জানি না, শুধু জানি প্রতিটা লাইন রুদ্রকে উৎসর্গ করেছি। এটাও জানি এই লেখা কখনো রুদ্র অব্দি পৌঁছাবে না, পৌঁছাতে পারবে না। সে যদি হাতের কাছেও পায় তাও বলবে না একবার পড়ে দেখি কি লেখা আছে। তার এত সময়ই বা কোথায়? কোনো একদিন সে বুঝবে, আমায় খুঁজবে, হারিয়ে খুঁজবে। সবকিছু পেয়ে যাবার পর যেদিন সে বিরক্ত হয়ে যাবে সেদিনই সে হন্যে হয়ে আমায় খুঁজবে, খুব করে মনে করবে। হয়তো সেদিন সেও আমার মতো কাব্য রচনা করে লিখবে। একটা মেয়ে ছিল, ভীষণ জেদি, দু চোখ ভর্তি তার রাগ, কথায় কথায় ছিল অভিমান আর অভিযোগ। সে মেয়েটা আজ কোথায়? সে অভিমানী মেয়েটিকে এখনো রাগ দেখায় অন্য কাউকে? চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কাগজটি দুটুকরো করে ফেললাম। এরপর আরো অসংখ্য টুকরো বানিয়ে বাতাসের সাথে উড়িয়ে দিলাম, যাদের গন্তব্য আমার মতোই ছিন্ন ভিন্ন। লেখাগুলো অসাধারণ মনোমুগ্ধ করছিল। পরে মনে হচ্ছিল হৃদয় সুগভীর থেকে কারোর জন্য লেখা। ছিঁড়ে ফেললেন কেন? শুভ্র নামক ছেলেটি কথাগুলো আমার উদ্দেশ্যেই বলল। তার মানে লেখাগুলো উনি পড়েছে। আমি মেকি হেসে বললাম,
লেখাগুলো যে দেখবে না কখনো। কে দেখবে না? সে। মেঘলা আকাশের ঘন মেঘ কেটে গিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে এখন। এদিকে কমলাপুর স্টেশনে আমরা পৌঁছেও গেছি। মা আর আদিব ঘুমাচ্ছে। মায়ের এই সময়ে ঘুম আসাটা অস্বাভাবিক নয়। রাত জেগে ঘরের সব জিনিসপত্র গুছিয়েছে। কাজে ব্যস্ত থাকার জন্য আমি নিজেও বাবা মায়ের অনিচ্ছায় রাত জেগে সাহায্য করেছি। সেই হিসেবে আমারও ঘুম আসার কথা, কিন্তু আমার ঘুম আসছে না। মনের মধ্যে পাহাড় সম কষ্ট চেপে রাখলে কারোরই দু চোখের পাতা এক হওয়ার কথা নয়। মাঝে মাঝে একটা জিনিস ভেবে অবাক হই আমি। আপনারা বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না, তবে খেয়াল হলে স্বল্প পরিমাণে আপনাদের অবাক হওয়ার কথা। একমাত্র সন্তান হওয়াই হোক কিংবা তাদের সন্তান হয় যেটাই হোক না কেন, আমি কিন্তু আমার বাবা মায়ের ভীষণ আদরের মেয়ে। প্রত্যেকটা সন্তানই বাবা মায়ের কাছে আদরের হয়, কিন্তু আমার মনে হয় তাদের কাছে আমার আদর এবং ভালোবাসার পরিমাণ অনেক অনেক বেশি। কোনো কিছুর কমতি তারা রাখেন না। সবকিছু পেয়েও আমি এমন একজনের পিছু ঘুরেছি যার মনে আমার জন্য ভালোবাসার ছিটে ফোটাও নেই। অদ্ভুত। আদিব যেন কেমন ফুসফুস শব্দ করে ঘুমাচ্ছে, নাক ডাকছে না। শব্দটা কেমন যেন মুখ দিয়ে করছে বলে মনে হচ্ছে। এই ছেলেটা ভীষণ ঘুমকাতুরে। একটু সময় আর সুযোগ পেলেই হলো, দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে হোক ঘুমাবে। ওর বয়সী থাকতে আমিও এমন ঘুমকাতুরে ছিলাম। তখন আলাদা কোনো কিছু চিন্তাই আমার ছিল না। এখন যেই চিন্তার জন্য আমার দিন রাতের ঘুম শান্তি সব উধাও হয়ে গেছে, সেটাও কোনো কাজের চিন্তা নাই। একদম ফাও একটা চিন্তা। সুখে থাকতে ভূতে যাদেরকে কিলায় তারাই ভালো সময়ে ফাও চিন্তাকে জোরপূর্বক টেনে নিয়ে আসে। এখন আপনারা হয়তো ভাবছেন এই মেয়ে তো দেখি পাল্টিবাজ। কিছুক্ষণ আগেও রুদ্রের জন্য হাই হুতাশ করলো, আর এখন কিনা বলছে ফাও চিন্তা। আপনাদের এরকমটা ভাবা অস্বাভাবিক নয়, তবে আপনাদের এটা বলে রাখি, অবশ্যই আমি পল্টিবাজ নই। মনের সুখ শান্তির জন্যই নিজেই নিজেকে বোঝাচ্ছিলাম এসব আসলে ফাও চিন্তা। এতে তো আর কারো ক্ষতি হচ্ছে না, তাই না? আরো একজনের কথা আপনাদের বলা হয়নি। আমি আসলে এই মহাশয়ের কথা স্কিপ করে যেতে চেয়েছিলাম, আবার ভাবলাম এতটা পথ সেও সাথে ছিল, তার একেবারে তার কথা বেমালুম ভুলে যাওয়ার নাটক করাও বৃথা। মার আদিব ঘুমালেও শুভ্র নামক ছেলেটিও আমার মতো ঘুমায়নি, আলগা পীড়িত করেনি, কিংবা আকবাড়িয়ে খেজুরে আলাপও তিনি আমার সাথে করতে আসেননি। যতক্ষণ আদিব জেগেছিল ততক্ষণ ওর সাথে গল্প করেছে। দুজনে ফোনে লুডো খেলেছে। আদিব ঘুমিয়ে যাবার পর সে কানে হেডফোন গুজে বসে থেকেছে। তার এই ভদ্র গুণগুলোর জন্য তার কথাও আপনাদের জানালাম। ট্রেন কমলাপুর পৌঁছে গেছে, মানুষজনও নামতে শুরু করেছে। শুধু আমি গালে হাত ঠেকিয়ে বসে রয়েছি। আপনারা তো জানেনই কাদাপানিতে আমার সূচিবাই রয়েছে। একবার রুদ্র প্রসঙ্গে তুলেছিলাম কথাটা। বৃষ্টি থামবে তো দূরের কথা, একটুও কমেনি। মায়েরও ঘুম ভাঙেনি, ওদের ঘুম ভাঙাতে ইচ্ছেও করছে না। একে গালে হাত দিয়ে বসে আছেন যে, নামবেন না? আমার বাম দিকে শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি আমি। প্রশ্নটি উনিই করেছেন। তখন মায়েরও ঘুম ভেঙে যায়, হন্তদন্ত হয়ে বলে, কোথায় 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 আছি আমরা? আসিনি এখনো। আমি মাকে শান্ত করব কি নিজে হকচকিয়ে গিয়েছি। যদিও মায়ের এরকম স্বভাবে আমি অভ্যস্ত। দিনে ঘুমাইলে মা হুট করে জেগে উঠে বলবে, এখন কয়টা বাজে? আমি কোথায়? রাত হয়ে গেছে। আরো অনেক আবল তাবল তো বকেই। শুভ্র ছেলেটি মুচকি হেসে মাকে শান্ত করে বলল, শান্ত হন আন্টি, আমরা মাত্রই পৌঁছেছি, সবাই নামুক, তারপর আস্তে ধীরে আমরাও নামব। মা যেন হাঁপ ছেড়ে বাঁচল ওনার কথায়। তবু আমায় মৃদু ধমক দিয়ে বলল, তুই আমায় ডাকিসনি কেন? আমি একবার শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে চুপ করে রইলাম। বারবার শুভ্র নামক ছেলেটি বলে ওনাকে সম্বোধন করছি বলে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আসলে অচেনা একজন মানুষকে আপনাদের সামনেও নাম ধরে ডাকতে আমার আনইজি ফিল হচ্ছে। মা এবার তাড়া দিয়ে বলল, চল আস্তে ধীরে নামি, ওই ছেলে বোধহয় এসে দাঁড়িয়ে রয়েছে। কোন ছেলের কথা বলছো মা? জিজ্ঞেস করলাম আমি। তুই চিনবি না, আমিও চিনি না। কেয়ারটেকারের ছেলে, এইটুকুন জানি শুধু। কি যেন একটা নাম বললো তোর বাবা। থাক, নাম মনে করতে হবে না এখন, চলো নামি। ছাতা এনেছিস? না, সকালে তো আকাশ একদম পরিষ্কার ছিল। আপনাদের সমস্যা না হলে আমার ছাতা নিতে পারেন। এই প্রস্তাবটিও শুভ্র নামক ওই ছেলেটি করলো। মা একগাল হেসে তড়িঘড়ি করে বলল, না না বাবা, লাগবে না। তুমি বলেছ, আমরা এতেই খুশি। সমস্যা নেই আন্টি, নিন। আদিবের বৃষ্টিভীতি রয়েছে, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে, তাই অগত্যা মা রাজি হয়ে যায়। মা কিন্তু রাগী হলেও আমার সঙ্গে সঙ্গে আদিবকেও ভীষণ ভালোবাসে। ছাতাটি নিয়ে মা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুই আদিব ছাতা নিয়ে যা,
আমি আসছি। আমি ছাতাটি ফিরিয়ে দিয়ে বললাম, তুমি আদিবকে নিয়ে যাও। তোমার তো নিজেরও বৃষ্টিভীতি রয়েছে, ঠান্ডা বাঁধিয়ে বসবে আবার। আমার কিচ্ছু হবে না। আমার জোড়াজুড়িতে মা আদিবকে নিয়ে আগে ট্রেন থেকে নামলো। তারপর নামলো শুভ্র নামের ছেলেটি। আমি নামার সময় উনি একটি অবাক করা কাণ্ড করে বসলেন। আমার মাথার উপর ওনার দুহাত রেখে বৃষ্টির পানি থেকে আমায় আড়াল করার চেষ্টা করলেন। আমার চোখে মুখে বিস্ময়। পেছন থেকে যাত্রীরা নামার জন্য তাড়া দিচ্ছে, তাদের কথা আমি শুনতে পাচ্ছি না। উনি আমায় তাড়া দেবার পর হুঁশ ফিরল, বললেন, আরে আসুন, পেছনের যাত্রীরাও তো নামবে। ওনার দিকে তাকিয়ে ট্রেন থেকে নামলাম আমি। দুপা আগানোর পর কেউ একজন ছাতা ধরলো আমার মাথার ওপর। আমি এবং শুভ্র নামক ছেলেটি দুজনেই দাঁড়িয়ে পড়লাম। সেই মানুষটির দিকে তাকালামও দুজন। সামনে আগন্তুকটি একজন ছেলে, ঘন আঁখি পল্লব তার। গাম্ভীর্য বজায় রেখে আমার উদ্দেশ্যে বলল, আসুন। আমি কিছু বলতে যাব তার আগে পেছন থেকে মা বলল, তাড়াতাড়ি আয় নবনী। এবার ছাতা ধরে রাখা ছেলেটি বলল, চলুন। আমি তখনও বোকার মতো ঠাই দাঁড়িয়ে রয়েছি। আমি আসলে বুঝতে পারছি না এটাই সেই ছেলে নাকি যার কথা একটু আগে মা আমায় বলেছিল। মাকে দেখলাম একটা গাড়িতে গিয়ে বসতে। ছেলেটি শুভ্রর দিকে আরেকটি ছাতা এগিয়ে দিয়ে বলল, এই ছাতাটি সম্ভবত আপনার। শুভ্র নামক ছেলেটিও এতক্ষণ ভ্রুকুচকে তাকিয়েছিল। এবার বাড়িয়ে রাখা ছাতাটি হাতে নিয়ে বলল, জি আমার। আমি আর চুপ থাকতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, আপনাকে কি বাবা পাঠিয়েছে? জি। ছেলেটির উত্তর। আমি এবার শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বললাম, ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগতম। তবে আমার ধারণা ছিল আপনি আমায় চিনবেন। সরি, আপনাকে কি আমার চেনার কথা ছিল? ছিল হয়তো, চেনেননি যখন তখন থাক, অন্য কোনো দিন দেখা হলে আমি না হয় বলে দেব। আমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে রেখে সে ছাতা ফুটিয়ে চলে যাচ্ছে। এদিকে গাড়ি থেকে ক্রমাগত মা তাড়া দিচ্ছে। আমি তখনও শুভ্র নামের ছেলেটি যাওয়ার পথে তাকিয়ে রয়েছি। ওনাকে আমি কি করে চিনব? সারা পথ পাড়ি দেবার পর তীরে এসে তরি ডোবার মতো ঘটনা ঘটে গেল। সামনের ছেলেটির দিকে তাকিয়ে আমি আরো অবাক হলাম। এই ছেলে কি বোকা নাকি কে জানে? ছাতা শুধু আমার মাথার উপর ধরে রেখেছে আর নিজে এতক্ষণ ধরে ভিজছে। আমি ছাতাটি তার দিকে সামান্য এগিয়ে দিতেই সে সরিয়ে দিয়ে বলল, আমি বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে না, আপনি আসুন প্লিজ। আমার মনে হচ্ছে আমি ঢাকা শহরে নয় বরং বোকা শহরে প্রবেশ করেছি। একজন বোকা বানিয়ে যাচ্ছে আর একজন বোকা হয়ে সং দাঁড়িয়ে রয়েছে। যার যা ইচ্ছে করুক। এক টেনশন নিয়েই সিলেট থেকে ঢাকায় আসতে হয়েছে। আরো বাড়তি টেনশন নিয়ে এবার বাংলাদেশ ছেড়ে বিদেশ যাওয়ার ইচ্ছে আমার নেই। ছেলেটি যখন ঠিক করেছে ভিজেই যাবে, তাই ছাতাটি আমিই হাতে নিলাম। গাড়িতে গিয়ে বসার পর শুরু হলো মায়ের বকুনি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছিলি? দেখতো ছেলেটার ভিজে কি অবস্থা। ওই ছেলেটি সামনে বসে ড্রাইভ করছে, আমি মা আর আদিব বসেছি পেছনে। এই গাড়ি কার সেটাও আমার জানা নেই। সম্ভবত বাবার অফিস থেকে আমাদের ব্যবহার করতে দিয়েছে। আমি একবার ছেলেটির দিকে তাকিয়ে বললাম, ওনাকে তো কেউ ভিজতে বলেনি মা, ওনার শখ হয়েছে তাই বৃষ্টিতে ভিজেছে। এগুলো আবার কোন ধরনের কথা নবনী? ঢাকায় এসে আদব কায়দা সব ভুলে বসেছিস নাকি? জি না, আমি তাকে বলেছিলাম ছাতা শেয়ার করতে, উনি রাজি হননি। আমার সাথে ছাতা শেয়ার করলে কি ওনার জাত চলে যেত নাকি জিজ্ঞেস করো তো। মা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে ওই ছেলেকে মিষ্টি সুরে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না। এতক্ষণ সে চুপ করেই ছিল, এবার মুখ খুলে বলল, না আন্টি, আমি কিছু মনে করিনি। আমি গাড়ির সিটের সাথে মাথা ঠেলিয়ে বসে রইলাম। ভাবতে অবাক লাগতেছে রুদ্রকে ছেড়ে আমি কতদূর চলে এসেছি। তোমার নাম কি? ছেলেটিকে জিজ্ঞেস করলো মা। ছেলেটি গাড়ি ড্রাইভ করতে করতেই বলল, ফায়াজ। মাশাআল্লাহ। কি করছো এখন? মানে পড়াশোনা করো নাকি চাকরি? কি হবে এত পরে? মাস্টার্স করছো না কেন? বসে যখন আছো মাস্টার্স করে ফেলো। টাকা ছাড়া শুধু রেজাল্ট দিয়ে চাকরি হয় না আন্টি। মন্দ বলনি। বেশ আক্ষেপের স্বরেই কথাটি বলল মা। এরপর সবাই চুপ হয়ে গেছে। ভালো হয়েছে চুপ করেছে। খেজুরে আলাপ শুনতে ভালো লাগছিল না। লং জার্নি করে মাথা ধরে গেছে আমার। অল্প সময়ের ব্যবধানে আমরা একটা বাড়িতে পৌঁছালাম। বাড়ি নয়, এটা কোয়ার্টার, তবে জায়গাটা পার্কের মতো, একদম নিরিবিলি জায়গা। বৃষ্টি ততক্ষণে কিছুটা কমে এসেছে। আমরা পৌঁছানোর পর দুজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে আসে। সে ছোট করে উত্তর দিল, না সমস্যা হয়নি। হাবভাবে মনে হচ্ছে ওনারা এই ছেলের বাবা মা।
আমরা আমাদের ফ্ল্যাটে না উঠে পাশে থাকা হাফ বিল্ডিংটায় উঠলাম। এখানে ফায়াজরা থাকে। বারবার শুভ্র নামক ছেলেটি এখন আবার ফায়াজ নামক ছেলেটি বলে ডাকতে বিরক্ত লাগছে। আনিজিকে গোল্লায় পাঠিয়ে নাম ধরে ডাকা শুরু করলাম। সে না জানলেই হলো। আমাদের যেই রুমটায় বসতে দেওয়া হলো পুরো রুমটা একদম পরিপাটি করে সাজানো গোছানো। আমি চুপচাপ একটা সোফা দখল করে বসে রইলাম। এই মুহূর্তে আমার বিশ্রাম নেওয়া দরকার। তার আগে দরকার অল্প কিছু খাবার, কিন্তু মুখ ফুটে বলার উপায় নেই। একটা বাচ্চা মেয়েকে বারবার দেখছি দরজার পর্দা ধরে উকি দিচ্ছে। আমার সঙ্গে চোখাচোখি হলে লুকিয়ে পড়ছে। ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে, চোর পুলিশ খেলার মতো। তখন ফায়াজ পেছন থেকে এসে বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে হাসতে হাসতে বলে, চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন মামুনি? বাচ্চাটি খিলখিল করে হাসছে। বাবা ফোন দিয়েছিল বলে বাইরে গিয়েছিল মা। ফিরে এসে দরজার কাছে এসে ওদের দেখে জিজ্ঞেস করলো, কি হয় তোমার? আমার ছোট বোনের মেয়ে। বলল ফায়াজ। মা বাচ্চাটির গাল টেনে দিয়ে আদরের স্বরে বলল, নাম কি তোমার? বাচ্চাটি মুখে এক আঙুল পুড়ে লজ্জার ভঙ্গিতে বলল, ফিহা। প্রথম প্রথম বাচ্চামু ভালো লাগলেও এখন বেশ বিরক্ত লাগছে আমার। পেটে ক্ষুধা থাকলে দুনিয়ার সব সুন্দর জিনিসই বিশ্রী লাগে। তখন পাশের রুম থেকে আরেকটি মেয়ে এসে আমায় বলল, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নিবে। এতক্ষণে যেন শান্তি পেলাম আমি। বিনা বাক্যে মেয়েটির সঙ্গে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লাম। আমার পিছু পিছু মা আর আদিবও আসলো। আমরা খেতে বসলেও তারা কেউ খেতে বসেননি। মা অবশ্য বেশ কয়েকবার তাদের জোর করেছিল। খাওয়ার ফাঁকে জেনে নিলাম যে মেয়েটি খেতে ডেকেছে সে ফিহার আম্মু ফাতিমা। সপ্তাহখানিক হবে বাপের বাড়িতে এসেছে। খাওয়ার আইটেম অনেক, ভর্তা থেকে শুরু করে গরুর গোস্ত, মুরগির গোস্ত আর মাছ ভাজা। মন আছে বলতে হবে তাদের। খাওয়ার পর শুরু হয় আমার ঝিমানি। প্রচুর ঘুম পাচ্ছে। ঘুমের জন্য টিকতে না পেরে মাকে ফিসফিস করে বললাম, আমি একটু ঘুমাবো মা। মা তখন ফায়াজের মায়ের সঙ্গে গল্প করছিল। উনি ফাতেমা আপুকে ডেকে বললেন, ফায়াজ কি ঘরে? ঘরে থাকলে বল ওরে বের হতে, নবনী একটু ঘুমাবে। না না, এত ব্যস্ত হতে হবে না, উনি ঘরে থাকলে থাকুক, আমি সোফায় ঘুমাতে পারবো, বললাম আমি। ফায়াজের আম্মু আমার বারণ শুনলেন না। ফাতেমা আপু একটু পর এসে আমায় ডেকে নিয়ে গেলেন। ছেলে মানুষের ঘর হিসেবে এই ঘরটাও বেশ গোছালো। আমায় রেখে যাওয়ার আগে আপু বলে গেলেন, কিছু লাগলে আমাকে ডাক দিও, আমি পাশের ঘরেই আছি। উত্তরে আমি শুধু মৃদু হাসলাম। এরপর চিটপটং হয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম। একটু আয়েশ করে কাত হয়ে শুতে মনে পড়ে গেল রুদ্রের কথা। আরামে থাকবো আর রুদ্রের কথা মনে পড়বে না তা কি করে হয়? বুকের ভেতরটা হু হু করে উঠল। নিমেষেই আরাম আয়েশ মন খারাপের কাছে পরাজয় গ্রহণ করে নিল। এরপর এপাশ ওপাশ করতেই কেটে গেল অনেকটা সময়। ঘুম আসার নাম নেই, অথচ একটু আগেই ঘুমের জন্য দুনিয়া অন্ধকার হয়ে আসছিল আমার। চোখের উপর হাত রেখে শুয়েছিলাম, তখন আদিপ এসে আমায় বলল, আপু ঘুমিয়েছে। না কিছু বলবি? জিজ্ঞেস করলাম আমি। আমিও ঘুমাবো। ট্রেনে না ঘুমালি? আমারও ঘুম পেয়েছে। আদিপ হাসল। তারপর ওকে জড়িয়ে ধরেই কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝেই উচ্চস্বরে কারো হাসির শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বোঝার চেষ্টা করলাম স্বপ্ন দেখছি নাকি সত্যি। চোখ মেলার পর বুঝতে পারলাম স্বপ্ন নয় বরং সত্যি। হাসির শব্দ আসছে পাশের ঘর থেকে। এই রুম এখন ঘুটঘুটে অন্ধকার। বালিশের নিচে হাত দিয়েও আমার ফোন পেলাম না। পর মুহূর্তে মনে পড়লো ফোন তো আমি ব্যাগ থেকে বেরই করিনি। অন্ধকার রুমে কোথায় কি আছে কে জানে। বিছানায় বসে ফাতেমা আপুকে কয়েকবার ডাকলাম, আপু আসেননি। এসেছে ফায়াজ, আর তার কোলে ফিহা। লাইট জ্বালিয়ে বলল, ফাতিমা আর আম্মু গেছে আপনাদের ফ্ল্যাটে। এখন কয়টা বাজে? সে একবার পেছনে তাকিয়ে বলল, 11:15। রাত হয়ে গেছে। আব্বু আসেনি এখনো? এসেছে আরো আগেই। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি। প্রথমবার ওয়াশরুমে যাওয়ার কারণে আমি জানি ওয়াশরুমটা কোথায়, তাই চটজলদি গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলাম। বাড়ি থেকে বের হবার সময় ফায়াজকে জিজ্ঞেস করলাম, আদিবও গেছে? জি। ফ্ল্যাটে গিয়ে দেখলাম সবকিছু গোছানো শেষ। এখন শুধু কাপড় কাচের জিনিসপত্র মা গোছাচ্ছে। মাকে সাহায্য করছে আন্টি এবং ফাতেমা আপু। আন্টি আমায় দেখে জিজ্ঞেস করলেন, এ কি ঘুম ভেঙে গেছে? খেয়েছো? ফায়াজ ওকে খেতে দিসনি? আমি বললাম, পেট ভরা আছে আন্টি, এজন্যই আমি খাইনি। ঘুম থেকে উঠলে পেট খালি হয় জানো না? আমি কিছু বললাম না। মানুষগুলোকে দেখে অবাক হচ্ছি, কত উদার মনের তারা। মাকে জিজ্ঞেস করলাম, বাবা কোথায়? কাজ করতে করতে মা উত্তর দিল, পাশের রুমে ঘুমাচ্ছে। সারাদিন আজ কত খাটনি গেল মানুষটার উপর। একটু চুপ হয়ে আবার বলল, ভালো কথা,
তোর ফোন বন্ধ কেন? তোর বাবু কয়েকবার ফোন দিয়ে বন্ধ পেয়েছিল। তিথিও কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, বলল তোর ফোন বন্ধ। তিথির কথা উঠতেই একরাশ মন খারাপ এসে ভর করলো আমার উপর। ও ফোন করেছে শুনে খুশির চেয়ে কষ্টই বেশি হচ্ছে। কত দূরে আমরা! মায়ের ফোন নিয়ে আমি বারান্দায় চলে আসি। তিথিকে কল করার পর ওপাশ থেকে যখন ওর কণ্ঠস্বর শুনি তখন আমি কেঁদে ফেলি। অনুভব করি তিথিও কাছে। বেশ অনেকটা সময় নিয়েই দুজনে কথা বলি। কথার শেষ প্রান্তে এসে জিজ্ঞেস করলাম, রুদ্রের সাথে কি কথা হয়েছে তিথি? না রে, আমাদের কারোর সাথেই তার কথা হয়নি। ও দেখ নবনী, তুই তার জন্য একদম মন খারাপ করবি না। তার জন্য একদম ভাববিও না তুই। যে তোর কথা ভাবে না, তুইও তার কথা ভাববি না। চুপ করে আমি তিথির কথাগুলো শুনলাম। আসলেই কিন্তু আমার এরকমটা করা উচিত। সে কিন্তু তিথি আর লিমার সাথে ফেসবুকে অ্যাড আছে। চাইলেই অন্তত একটা খবর নিতে পারত, কিন্তু নেবে না। তার যে বড্ড ইগো। নীরব দীর্ঘশ্বাস নিয়ে বললাম, মন খারাপ করছি না। আচ্ছা শোন, কাল আব্বুকে দিয়ে একটা নতুন সিম কিনবো। এরপর নতুন আইডি খুলে তোদের অ্যাড দেবো। রুদ্র যেন কোনোভাবে জানতে না পারে, যদিও সে কোনোভাবে জানার চেষ্টাই করবে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, খেয়ে নিস। তুইও, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। কল কেটে কিছুক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে রইলাম। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, হাই রে মানুষ। বাবা একটা নতুন সিম কিনে দিয়েছে। নতুন আইডি খুলে পরিচিত সব ফ্রেন্ডদের ফেসবুকে অ্যাড করেছি। এমনকি রোজকেও অ্যাড করেছি। আমাদের কথা হয় রেগুলার। কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত হাতে অফুরন্ত সময় রয়েছে। কিন্তু সময় যে কাটাবো করার মতো কিছু নেই। নিজেকে পরিবর্তন করতে গেলে বোঝা যায় আপাত দৃষ্টিতে আমরা এটাকে যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। বড় বড় লেকচার অন্যকে দেয়া যায়, যখন নিজে একই সিচুয়েশনে এসে উপস্থিত হয় তখন হাড়ে হাড়ে মানুষ বুঝতে পারে উপদেশ দেওয়া সহজ হলেও সেগুলো কাজে লাগানো সহজ নয়। বাড়ির বাইরে এসে হাঁটাহাঁটি করছি। আমার সাথে ফিহা আর আদিবও রয়েছে। বাচ্চাদের সঙ্গে থাকলে খেললে নাকি মন ভালো হয়, সতেজ থাকে। কথাটি কিন্তু মিথ্যা নয়। যখন ওদের সঙ্গে আমি থাকি তখন অনেকটাই ভালো থাকি, তবে পুরোপুরি নয়। এছাড়া যখন আপনি নিজেও ধরে ফেলবেন যে আপনি আসলে ভালো থাকার জন্যই বাচ্চাদের সঙ্গ দিচ্ছেন এবং নিচ্ছেন, তখনই মন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসবে। কারণ এর আগেও বহুবার বলেছি, মন বড্ড বেহায়া। যার ভেতর থাকে তার ভালো থাকা সহ্য হয় না। আমি এক জায়গায় বসে পড়লাম। ফিহা দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। পেছন পেছন আদিব দৌড়াচ্ছে। অজান্তে আমি নিজেও হেসে ফেললাম। নিচ থেকে ঘাস তুলে অযথাই আঙুলে পেঁচাচ্ছি আর রুদ্রের কথা ভাবছি। তাকে না দেখে কথা না বলে কত সময় পার হয়ে গেল। সে এখন কি করছে? আমি যেমন তার কথা ভাবছি সেও কি ভাবছে? তারও কি আমার কথা মনে পড়ে? বোধহয় না। সে তো ব্যস্ত মানুষ। অনেক মানুষের আনাগোনা রয়েছে তার চারপাশে। সেখানে আমার শূন্যতা পূরণ করার মানুষের অভাব নেই নিশ্চয়ই। গেটের দিকে চোখ পড়তেই লক্ষ্য করলাম ফায়াজ আসছে। আমরা ঢাকায় এসেছি 6 দিন হবে। এই 6 দিনে তার সঙ্গে আমার বিশেষ দেখা বা কথা কোনোটাই হয়নি। বার দুয়ে ঘরের বারান্দা থেকে দেখেছিলাম, সেটাও সেরকম নয়। আজ তাকে বিশেষভাবে আমার নজরে পড়েছে। কারণটা যদিও আহামরি নয়। ফায়াজ একটা কালো রঙের শার্ট পরেছে। নীলের প্রতি বেশিরভাগ মানুষের ঝোঁক থাকলেও ছোটবেলা থেকে আমার পছন্দ কালো রং। কালো রং যে শুধু ছেলেরা পরলেই মুগ্ধ হই এমনটা নয়। কালো শাড়ি পরা কোনো মেয়ে দেখলেও আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ফায়াজ বাড়ির দিকে না এগিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তার হাতে একটা ফাইল। মিষ্টি করে হেসে বলল, বসতে পারি? উত্তরে আমিও মৃদু হেসে বললাম, শিওর। ফায়াজকে দেখেই ফিহা মামা মামা বলে দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরে। ফায়াজও পরম আদরে ফিহাকে জড়িয়ে ধরে চুমু খায়। পকেট থেকে চকলেট বের করে আদিবার ফিহাকে দিয়ে বলে, যাও তোমরা খেলো। ওরা চকলেট নিয়ে দূরে গিয়ে আগের মতোই খেলতে ব্যস্ত হয়ে পড়ে। আমি ওদের ব্যস্ত হওয়া দেখছিলাম। পাশ থেকে সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ, আপনি? ওনার দিকে তাকিয়ে বললাম আমি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলতে পারেন অনেক ভালো আছি। তাই নাকি? জি, কারণ শুনবেন না? বললে অবশ্যই শুনবো। আমার চাকরি হয়েছে আজ। ওয়াও, সত্যি? এটা তো খুব খুশির খবর। ফায়াজের ঠোঁটের হাসি চওড়া হয়। সে আমার দিকে 2টো ডেইরি মিল্ক চকলেট এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। মিষ্টির বদলে চকলেট কেন? বেতন পেয়েই মিষ্টি খাওয়াবো নিজের টাকায়। থ্যাংক ইউ। আমি কিন্তু মজা করে বলেছি। আর চকলেট 2টো ফিহাকে দিন। আমি ডেইরি মিল্ক খাই না। কেন? পুরোটাই চকলেট, অতিরিক্ত মিষ্টি লাগে।
আমার ক্যাডবেরি পছন্দ। ও মন খারাপ করবেন না প্লিজ। না, মন খারাপ করিনি। তারপর আপনার দিনকাল কেমন যায়? যাচ্ছে একটু বোরিং ভাবেই। এখানকার জায়গা তেমন চিনি না, কোনো বন্ধু বান্ধবীও নেই যে তাদের সাথে ঘুরবো কিংবা সময় কাটাবো। স্বাভাবিক, কলেজে ভর্তি হওয়ার পর দেখবেন তখন ফ্রেন্ডের অভাব হবে না। তবে আপনি চাইলে আমি আপনাকে ঢাকা কোথাও ঘোরাতে পারি। আপনি চাকরি বাদ দিয়ে? না, তা কেন হবে? শুক্রবার তো অফ ডে, আজ বুধবার, কালকের পরের দিনই যেতে পারি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাবো। পরে কেন? বিশ্বাস করতে পারছেন না আমাকে? এমনটা নয়, মাকে আগে বলতে হবে। ও আচ্ছা, সমস্যা নেই। আসল বিষয়টা কিন্তু মা নয়। মাকে বলে অবশ্যই মা রাজি হবে, কারণ ইতিমধ্যে ফায়াজ মায়ের অনেক পছন্দের একটা ছেলে। তাকে বিশ্বাসও করা যায়। শুধু আমার মনই টানে না। টানবেই বা কি করে? মন যে রুদ্রর কাছে পড়ে রয়েছে। তাকে হাসি মুখে বললাম, আমি উঠবো এখন। আপনি কি এখন যাবেন নাকি আরো পরে? আপনি ছিলেন বলেই বসেছি, আপনি না থাকলে তো বসে লাভ নেই। চলুন। যাওয়ার সময় আদিবার ফিহাকেও ডেকে নিলাম। প্রথম প্রথম যতটা মুডি এবং গম্ভীর ফায়াজকে ভেবেছিলাম ততটা কিন্তু সে নয়। একটু চঞ্চল আছে বটে। আমাদের ফ্ল্যাট আগে পড়ে। বিদায় নিয়ে ভেতরে যাওয়ার সময় সে পিছু ডেকে বলে, ম্যাম, অনুমতি দিলে একটা কথা বলতাম। আমি পেছনে তাকিয়ে বললাম, অনুমতি চাওয়ার কি আছে, বলুন। আপনি আমার জন্য লাকি পারসন। আমার মন কেন যেন বলে আপনি জীবনে এসেছেন বলেই চাকরিটা পেয়েছি। মুখে হাসি ফুটেছে। জীবনটা এখন আর রংহীন লাগে না, বরং রঙিন মনে হয়। সে ফিহাকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে আমি থ মেরে দাঁড়িয়ে রয়েছি। আমি কি করে তার জীবনে আসলাম? তাও কিনা লাকি পারসন। আদিব তাড়া দিয়ে বলল, ও আপু চলো। চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি ভেতরে চলে যাই। অনেকদিন বাদে আজ রুদ্রের আইডি সার্চ করেছি। বুকটা কেমন ধকধক করছে। পুরো টাইম লাইন চেক করলাম। সুন্দর সুন্দর কিছু কবিতা রয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার ছবি, নিজে গান গেয়ে আপলোড করেছে। সেখানে অসংখ্য মেয়েদের কমেন্টের সারি। মনে মনে হিংসা হচ্ছে খুব, আবার কষ্টও লাগে। কষ্টের চেয়ে অবাক বেশি লাগে এটা ভেবে সে তো ভীষণ ভালো আছে। তার বিরহে আমি কেন এত পড়ছি? তাকে দোষ দেওয়া যায় না। সে অধিকারও আমার নেই, আর না কখনো ছিল। সে ভালো থাকুক, ভালো থাকবে, আমি এটাই চাই। ডাটা অফ করে ফোনটা বিছানার উপর ফেলে দিলাম। কি করব ভেবে না পেয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে পাইচারি করি। তখন মনে পড়ে যায় ডায়েরির কথা। গত পরশু বাড়ির সামনের দোকান থেকে একটা ডায়েরি কিনেছি। ডায়েরির রং নীল, কেমন যেন চিকচিক করে। রোদের মধ্যে আরো বেশি সুন্দর লাগে। এতটাই পছন্দ হয়েছিল যে কিনে ফেলি। এখনো অবধি কিছুই লিখিনি। আজ মনে হচ্ছে কিছু লিখি। মন খারাপের অসংখ্য গল্প লেখার জন্য সঙ্গী হিসেবে বেছে নিলাম ডায়েরিকে। প্রথম পৃষ্ঠাতে গোটা গোটা অক্ষরে লিখেছি, ব্যক্তিগত সে। হ্যাঁ, এখানে আজ থেকে তাকে নিয়ে লিখবো আমার অব্যক্ত কথাগুলি। ঘড়ির কাঠে এখন রাত 2টা বাজে। প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় লিখলাম, সে আমার না হওয়া আক্ষেপ, আমার না হওয়া এক আফসোসের নাম। সে আমার মাঝরাতে ঘুম ভাঙার কারণ। সে আমার অপেক্ষার ডাকনাম। অপেক্ষার প্রহর ফুরাবে একদিন, শুধু ফুরাবে না তার ব্যস্ততা। মানিয়ে হয়তো নেব একদিন, শুধু রয়ে যাবে শূন্যতা। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ, শুধু আমারই কাটবে না তার শূন্যতা। আমার কি ভালো থাকা হবে না? হয়তো হ্যাঁ, আবার নয়তো না। হাত কাঁপছে, আর লিখতে পারছি না। ডায়েরি বন্ধ করে ঘরের লাইট অফ করে শুয়ে পড়ি। সত্যিই কি আমার কখনো ভালো থাকা হবে না? যদি অন্য কেউ রুদ্রের শূন্যতা দূর করতে পারে, তাহলে আমার শূন্যতাকে কেন কেউ পূর্ণতা দান করতে পারবে না? একটা কথা বলা হয়নি আপনাদের। চাকরিতে জয়েন করার পর থেকে ফায়াজ যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছে আমাকে। প্রতিবেলায় ফেসবুকে মেসেজ করে খবর নিচ্ছে আমি খেয়েছি কিনা। ফায়াজ করে পরের চাকরি, আর রুদ্রের নিজের বিজনেস। ফায়াজ সময় পায় আর রুদ্র সময় পায় না। সবকিছুর জন্যই রুদ্রের সময় হয়। শুধু আমিই ছিলাম না তার প্রায়োরিটি লিস্টের কোথাও। হয়তো আমারই এক্সপেকটেশন বেশি ছিল। সেই শুক্রবার ফায়াজের সঙ্গে ঘুরতে যাইনি, ইচ্ছা হয়নি বলতে পারেন। সে টেক্সট করলে রিপ্লাই করার চেষ্টা করি, ভদ্রতার খাতিরেই বলা চলে। একটা জিনিস আমায় খুব ভাবায়। আমার ক্ষেত্রে যেমনটা হচ্ছে, মানে আমি তো রুদ্রকে ভালোবাসি, তাই অন্য কাউকে আমার পছন্দ হয় না। অন্য কারোর সঙ্গ খুব একটা ভালো লাগে না। হতে পারে রুদ্রও কাউকে ভালোবাসে, এজন্যই হয়তো তার আমার সঙ্গ ভালো লাগে না। সে ভদ্রতার খাতিরে কথা বলে, এমনটা কি হতে পারে না? এরকম কত শত যুক্তি যে সামনে দাঁড় করাই, কিন্তু কোনোটাই মনোৎপুত হয় না।
রুদ্রকে আমার বেশ রহস্যজনক বলে মনে হয়। অন্যদিকে মনে হচ্ছে ফায়াজ বেশ পজিটিভ আমার উপর, এত বেশি টেক কেয়ার করে। শুধু তাই নয়, তার পাগলামিগুলো ইদানিং চোখে পড়ছে। অনলাইনে না পেলেই ফোন করবে, যতক্ষণ না রিসিভ করবো ফোন দিতেই থাকবে। যেদিন অনেক বেশি অফিসের কাজে ব্যস্ত থাকে সেদিন দিনে কথা হয় না। রাত 11টা কি 12টার দিকে কল দিয়ে অনুরোধ করে বলবে 5 মিনিট কথা বলো প্লিজ। আমি ঘুমের অভিনয় করলেও সে হাতে পায়ে ধরে অনুরোধ করে। প্রথম মাসে বেতন পেয়ে কি করেছিল শুনুন। মিষ্টি তো এনেই ছিল, কিন্তু আমার জন্য যেটা করেছিল তা ছিল ভাবনারও বাহিরে। সেবার ফাতেমা আপু আবার এসেছিল, আমায় ফোন দিয়ে বলল, একটু বাসায় আসো তো, খুব দরকার। সময়টা তখন বিকেল, আমি ঘরেই ছিলাম। এরকম জরুরি তলব আপু কখনো করেনি। দরকার হলে সে নিজেই বাড়িতে আসে। ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা আবার। একবার ভেবেছিলাম মাকেও নিয়ে যাই। ঘুমিয়েছিল বলে ডাকিনি, ভাগ্যিস মা ঘুমিয়েছিল, নয়তো কি যে ভাবতো। বাড়ি থেকে বের হয়ে মেইন দরজার সামনে একটা বেলি ফুলের মালা, একটা কিটক্যাট আর একটা চিরকুট দেখতে পেলাম। চিরকুটে লেখা ছিল, নবনী, সব তোমার জন্য। চকলেট আর বেলি ফুল নিয়ে আরেকটু এগোতেই দেখি আরেকটা কিটক্যাট। এভাবে একটার পর একটা পেতেই থাকি। কি একটা অবস্থা। কিটক্যাটের লাইন শেষ করে ফায়াজের ঘরে গিয়ে সেখানে দেখি খাটের উপর অনেকগুলো কিটক্যাট আর একটা টেডি বিয়ার। আমি স্তব্ধ। পেছন থেকে তখন ফায়াজ বলে, পছন্দ হয়েছে? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি? এত চকলেট দিয়ে আমি কি করব? খাবে? তুমি তো বলেছিলে তুমি কিটক্যাট পছন্দ করো। এর জন্য এতগুলো? তোমার হাতে 10টা আর বিছানার উপর 100টা, মাত্র 110টা কিটক্যাট। এত হলো কিভাবে? আমি তখন কিছুই বুঝতে পারিনি। তবে এটা বুঝে গিয়েছিলাম তার মনে আমার জন্য অন্যরকম অনুভূতি রয়েছে। হয়তো সে অনুভূতির নাম ভালোবাসা। যাই হোক, অনেক রাত হয়েছে, এখন আমার ঘুমানো দরকার। পরের দিন সকালে রেডি হয়ে বের হয়েছি। উদ্দেশ্য নীলক্ষেত যাব। সময় কাটানোর জন্য বই পড়া উপকারী, এটা আমার কথা নয়, তিথির কথা। তিথিও নাকি ইদানিং অনেক উপন্যাসের বই পড়ে সময় কাটাচ্ছে। একাডেমিক বইয়ের প্রতি ইন্টারেস্ট না থাকলেও গল্প উপন্যাসের বই অনেক ইন্টারেস্টিং হয়। এখন মোটামুটি ঢাকার রাস্তাঘাট চিনি। বন্ধের দিন বাবার সাথে ঘুরে ঘুরে চিনেছি। আমি রিক্সা নিলাম। ঢাকা শহরে আর কিছু থাকুক আর না থাকুক, জ্যামের শেষ নেই। ভুল বললাম, ঢাকায় তো সবই আছে, তবে জ্যামের জন্যই বের হতে মন চায় না। যারা ঢাকা শহরে চাকরি করে তাদেরকে যথেষ্ট সময় হাতে নিয়ে বের হতে হয়। যদিও আমার কোনো তাড়া নেই, তবুও জ্যাম আমার একদম পছন্দ না, গা গুলায়। এখন জ্যাম কিছুটা কম থাকায় দ্রুত পৌঁছে গিয়েছি। শুক্রবার বোঝা যায় জ্যাম কাকে বলে। নীলক্ষেত গিয়ে বই ঘাটছি। রুদ্রের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। ভাবলাম ওনার বই নিব। হুমায়ুন আহমেদের অসংখ্য বইয়ের মধ্যে বই সিলেক্ট করা কষ্টকর। তিথিকে কল করে ওর পড়া কিছু বইয়ের নাম জেনে নিলাম। খুঁজে খুঁজে বের করে ওইগুলাই কিনলাম। ফিরে আসার সময়ই একটা ফুটপাতে চোখ আটকে যায়। বেশ অনেকগুলো বই নিয়ে একজন বুড়ো দাদার বয়সী লোক বসে রয়েছে। আমার দৃষ্টি আটকিয়েছে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটির দিকে। বইটির বিষয়বস্তু কি আমি জানি না, তবে নামটা আমায় খুব টেনেছে, অপেক্ষা। এই বইটিও আমি নিয়ে নিলাম। ফিরে আসার সময় রিক্সা নিয়ে বিপত্তি বাঁধল। যেগুলো পাচ্ছিলাম ভাড়া বেশি যাচ্ছিল। এদিকে বই কিনে আমার হাতের অবস্থাও ফাঁকা, তাই বাধ্য হয়ে বাসে উঠলাম। বই পড়তে পড়তে যাব, মন্দ হবে না। বাসে উঠে মাঝের সারিতে জানালার পাশে ছিটটায় বসলাম। জানালার কাচ খুলে দেওয়ায় এখন কিছুটা বাতাস আসছে। অপেক্ষা বইটি আগে পড়া শুরু করলাম। বাস চলছে বাসের মতো। আমার পাশে কে এসে বসেছে আমি দেখিনি। আমি ততক্ষণে পড়ায় ব্যস্ত। হেল্পার এসে যখন বলল, আপা ভাড়া দেন, তখন বই পড়া থেকে আমার মনোযোগ নষ্ট হয়। ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া দিয়ে তৎক্ষণাৎ বই পড়ায় মনোযোগ বসেই। এদিকে যে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে সেই খেয়ালও আমার নেই। পাশের লোকটি যখন বলল, জানলা লাগান, বৃষ্টি আসছে, তখন আবারও আমার মনোযোগ নষ্ট হয়। আমি বেশ বিরক্তই হই, কিন্তু সেটা মুখে প্রকাশ করলাম না। জানালা বন্ধ করতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। এত শক্ত যে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তবুও জানালার কাছ লাগাতে পারছিলাম না। তখন পাশের ব্যক্তিটি বলল, দেখি আমি লাগাচ্ছি। জানালা থেকে হাত সরিয়ে নিলাম আমি। উনি উঠে দাঁড়িয়ে জানালা লাগিয়ে দিল। আমার মতো তার এত কষ্ট করতে হয়নি। সব ঝামেলা শেষ, এবার পড়া যাক। পড়ার মাঝে ডুবে যাচ্ছিলাম প্রায়। সে পিঞ্চু মেরে বলল, এত মনোযোগ দিয়ে অপেক্ষা করছেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? আমার জন্য নয় তো? বিরক্তিতে চোখ মুখ কুচকে তার দিকে তাকানোর পর সে হেসে ফেলল। সে যে হেসেছে সেটা আমি তার চোখ দেখে বুঝেছি, কারণ তার মুখে মাস্ক। সে এবার মাস্কটি খুলে বলল,
এবারও কি আমায় চেনে নি? আমি শুভ্র। শুভ্রর চোখে মুখে হাসির বিস্তৃত পরিলক্ষিত হচ্ছে স্পষ্টভাবে। ভাবটা এমন যেন আমাদের দেখা যে হতোই সেই ব্যাপারে একদম শিওর সে। তবে আমার জন্য অতটাও স্বাভাবিক নয়। আমার ভ্রু কুচকানো দেখে সে এবার ভ্রু কুচকে ফেলল। চিন্তিতভাবে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? আমি বললাম, ট্রেনে আপনার প্রথম দেখেছিলাম, সেই হিসেবে চিনতে পেরেছি। কিন্তু স্টেশনে যে বলে গেলেন আগেও আমাদের দেখা হয়েছিল, সেটা আমি জানি না। আদৌ হয়েছিল কিনা সেটাও জানি না। তখন আপনাকে চেনার প্রশ্নই আসে না। সে মুচকি হাসলো, মাথা দুলিয়ে দুলিয়ে হেসে সিটের সাথে হেলান দিয়ে বসে বলে, এটা অবশ্য অস্বাভাবিক না। তো এখন কি আপনার জানতে ইচ্ছে করছে না কিভাবে চেনার কথা? আপনার বলার ইচ্ছে থাকলে শুনতে পারি, নিজ থেকে ইন্টারেস্ট নেই। শুভ্রর চোখ মুখে বিস্মিত ভাব। আমি শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে বললাম, অতিরিক্ত আগ্রহ মানুষকে নিরাশ করে। জেনে শুনে বারবার একই পরিস্থিতিতে পড়তে চাচ্ছি না। এ কথা শুনে তার হাসি মুখে ব্যাঘাত ঘটল। কপালে পড়ল 3-4টে ভাঁজ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চা হলেও বেশ কঠিন কঠিন কথা বলতে শিখে গেছেন। আপনার খুব একটা আগ্রহ নেই সেটা অবশ্য বুঝতে পারছি। একেবারে যে নেই তাও নয়। বিষয়টা এমন যে আপনি বলে আমিও শুনতে চাই, কিন্তু না বলেও আমার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। আমি বলতে চাই, না জানলে আপনার কিরকম লাগবে জানি না, তবে আমার মনটা সারাক্ষণই খুঁতখুঁতে করবে। আমি হেসে ফেললাম। সে বলল, সিলেটে সেই বিয়ের ঘটনা মনে আছে? আমি বরের বন্ধু ছিলাম। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, আপনার সেই দুর্ঘটনার কথা অবশ্যই মনে থাকার কথা। আপনি যখন অস্থির হয়ে বলছিলেন আপনি বিপদে পড়েছেন, তখন আমি আমার একটা বন্ধু ছেলের পেছনে দৌড়ে যাই। সবে মিলে মারার পর ফিরে এসে আপনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ভয় আপনার আতঙ্কিত মুখটাও দেখতে মায়াবী লাগছিল। সেই যে চোখে আপনার মুখটা গেঁথে রয়েছে আর ভুলিনি। তাই তো ট্রেনে দেখে আপনাকে চিনে ফেলেছিলাম। আই সি, এই তাহলে কাহিনী। আচ্ছা, মাও কেন আপনাকে চিনল না? কি করে চিনবে? তার একমাত্র মেয়ের এমন অবস্থা, আশেপাশে কারো দিকে নজর দেওয়ার সময় আছে? কোনো বাবা মাই পারবে না। সেদিনের জন্য ধন্যবাদ। তার কোনো প্রয়োজন নেই, শুধু একটু সাবধানে থাকবেন। থাকবো। আমি আর কিচ্ছুই বললাম না। সে আর কোনো কথা বাড়ালো না। বাস থেকে নামার পূর্বে অনুনয়ের স্বরে বলল, আপনার ফেসবুক আইডিটা পেতে পারি প্লিজ? এমনভাবে বলল যে মুখের ওপর না বলার উপায় নেই। আইডির নাম বলে আমি বাস থেকে নেমে যাই। সে জানালা দিয়ে মাথা বের করে বলে, রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করে নেবেন। আর হ্যাঁ, সাবধানে যাবেন। উত্তরে আমি শুধু মাথা নাড়ালাম। বাসে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবারও বই নিয়ে বসেছি। সত্যি বলতে আমি বইটির মাঝে পুরোপুরি ডুবে গিয়েছি। সময় কাটানোর জন্য বইয়ের নেশার চেয়ে ভালো কিছুই হয় না, হতেই পারে না। আমি অন্তত এটাই মনে করি। কিন্তু সমস্যা বাঁধলেও ঘুম নিয়ে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে খুব। পাঠ্য বই পড়তে গেলে ঘুম পেত, কিন্তু এখন দেখছি গল্পের বই পড়লেও ঘুম পায়। বই বন্ধ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সময়গুলো কাটছিল আমার এভাবেই, এলোমেলো হয়ে রুটিন মাফিক বলা চলে। এর মাঝে একদিন দেখি রুদ্র একটা পোস্ট করেছে, ছবি আপলোড করেছে আর কি। রোজও আছে সেখানে। ওকে ট্যাগ করেছিল বলে আমার নিউজ ফিড এসেছে। অবাধ্য মন বারবার করে বলছে, কমেন্ট কর, একটা কমেন্ট কর। আমিও বাধ্যবের মতো কমেন্ট করলাম। ভালোই সময় কাটছে দেখি রোজ। প্রায় সাথে সাথে রুদ্র রিপ্লাই করে, আরে কে এটা? পিচ্ছি ম্যাম? আমাকে সে কিভাবে চিনল আমি জানি না। রিয়েল নামে আইডি তো খুলিনি, তবে প্রোফাইলে আমার নিজের একটা ছবি আছে, যদিও মুখ দেখা যায় না। তার কমেন্ট দেখে আমি আর কিছুই বললাম না। আমার মনে হচ্ছে সে আগে থেকেই জানে এটা আমার আইডি, অথচ একবারও চেষ্টাও করেনি যোগাযোগ করার। বারবার তার ব্যবহার দেখে আমার অবাক হতে হচ্ছে। অনলাইন থেকে বেরিয়ে ছাদে চাই আমি। বাদলা দিন, তাই আকাশ মেঘলা করে বৃষ্টি নামতেও সময় লাগলো না। আমি ছাদ থেকে না নেমে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ ভিজেছি। কখনো জ্বর আসেনি এর আগে, এবার এসেছে। রাতে শরীর কাঁপিয়ে জ্বর আসে আমার। ফায়াজ আমার প্রচন্ড কেয়ার করে, কিন্তু এবার যেন তা আরো বেশি বেড়েছে। 3 বেলা খাবার আর ওষুধ নিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে আমার মাথা খেয়ে ফেলছিল। একেবারেই খারাপও লাগতো না, কেউ কেয়ার করলে ভালোই লাগে, তবে সেটা ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ। এরপর আসে শুভ্রর কথা। তার কথা তো আর বলাই হয়নি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সবসময় মেসেজ করতো, খোঁজ খবর নিত।
আমার ফ্রেন্ডদের সঙ্গেও অ্যাড হয়েছে দেখলাম। আমি কথা না বললে ওদের থেকে আমার খবর নেই। ওরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। শুভ্রর কথাবার্তাকেও মনে হয় সে আমার পছন্দ করে, হতে পারে ভালোবাসে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকি। বান্ধবীদের সাথে যখন কথা হয় তখন ওরা ফায়াজ আর শুভ্রর টপিক তুলবেই। মাঝখানে আমি বলির পাঠা হয়ে ওদের হাস্যকর কথাবার্তা শুনি। ওরা এটাও বলে কারো একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যেন আমিও ভালো থাকি। আমার উত্তর বরাবরই এমন থাকে, আমি এমনিতেও ভালো আছি। মানুষ দুটো ভীষণ ভালো, কিন্তু ভালোবাসতে পারবো এমন কখনোই মনে হয়নি আমার। সেদিনের কথা, রেজাল্ট দিয়েছে আমাদের, এরপর কলেজে ভর্তির ব্যাপারে কথা বলার জন্যই তিথি আমায় কল করেছিল। এই টপিক কথা বলার পর কোত্থেকে যেন রুদ্রের কথাও চলে আসে মাঝে। তিথি বলে, দোস্ত, রুদ্র ভাইয়ের সাথে আর কথা হয়নি? সে তার জীবন নিয়ে দিব্যি ভালো আছে। ওই জীবনে আমার কোনো ঠাঁই নেই। তার সমস্যাটা কি আমি আজও বুঝলাম না। মোট কথা, আমি তো তারই বুঝি না। পুরো রহস্যজনক একটা মানুষ, বারবার কনফিউশনে ফেলে দেয়। কনফিউশনের কি আছে? আমার কাছে তো সবটাই পরিষ্কার। মানে কি পরিষ্কার? তুইও কি সব জানিস? আমিও সব জানি বলতে বুঝলাম না। ভাইয়ের সঙ্গে একদিন কথা হয়েছিল আমার, তোর ব্যাপারে কথা বলার জন্যই নক করেছিলাম। আগেই সরি বলি, তোকে না জানিয়েই কাজটা করেছি বলে। আমি আসলে তার মনোভাব জানতে চেয়েছিলাম, সে কি চাই সেটাই জানতে চেয়েছিলাম। কিন্তু তার তো ব্যস্ততারই শেষ হয় না। শুধু একটা কথাই বলেছিল, তোদের রিলেশন কখনো সম্ভব নয়। জিজ্ঞেস করলাম কারণ কি, মেসেজ সিন করেই রেখে দিয়েছে, আর রিপ্লাই করেনি। আমি চুপ থেকে ওর কথাগুলো শুনলাম। রাগ হচ্ছে খুব। আসলে রাগটা ঠিক কার ওপর হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। দাঁতে দাঁত চেপে বললাম, কাজটা তোর একদম উচিত হয়নি তিথি। এটা আমি কতটা ছোট হয়ে গেলাম তুই জানিস? সঙ্গে তোকেও ছোট করেছে। মানুষ এতটা ব্যস্ত থাকে না যে একটা রিপ্লাই সে করতে পারবে না। যার মেসেজ সিন করার সময় হয় সে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে মেসেজের রিপ্লাইও দিতে পারে। তুই আর কখনো তাকে মেসেজ করবি না। আমি বুঝে গেছি এবং জানিও সে কেমন এবং কি চায়। তিথি চুপ করে থাকে। আমি নিজেই বললাম, সম্পর্কে জড়ালে সে অনেকটা আটকে থাকার মতো থাকবে। তখন তার আলাদা দায়িত্ব থাকবে। মেয়েদের সাথে যখন তখন ঘুরতে যেতে পারবে না, রিপ্লাই করতে পারবে না, বিভিন্ন ধরনের রসিকতা মন্তব্য করতে পারবে না। তার চারদিকে এখন অসংখ্য মেয়ের ছড়াছড়ি। অনেক মেয়ে তার উপর গ্রাসিত। সে দেখতে সুন্দর, ভয়েস সুন্দর, ভালো গান করতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, মানুষ ইমপ্রেস করতে পারে। আর এই ধরনের মানুষরা শুধু বাইরের চাকচিক্য দেখে, সত্যিকারের মানুষটিকে তাদের চোখে পড়ে না। মোহ অনেক খারাপ জিনিস। সে এখন মোহের ঘরেই আছে। আমি জানি না তার এই মোহ কখনো কাটবে নাকি, সে কখনো বুঝতে পারবে নাকি সে আসলে কি হারিয়েছে। তবে এতটুকু জানি, আমি তাকে চাই না। যে মানুষটা এক আকাশ ভালোবাসা পেয়েও সমুদ্র সমান ভালোবাসা আর রূপকথার চাকচিক্যের মোহে মোহিত হয়, যার জন্য অনেক মেয়ে অপেক্ষারত, যার আমার জন্য এতটুকু সময় নেই, সেই মানুষটা আর যাই হোক আমার যোগ্য নয়। আমি তাকে চাই না। তিথি কেমন ভয়ে ভয়ে ম্রিয়মান কণ্ঠে বলল, দোস্ত, তুইও কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারিস। শুভ্র ভাইয়া, ফারাজ ভাইয়া দুজনেই বেশ ভালো মানুষ। এর মধ্যে কাউকে না কাউকে তো সুযোগ দিতেই পারিস, বিশ্বাস করতে পারিস। এরকম কোনো ফিলিংস আর আমার কারো প্রতি আসে না। আমি তাদের পছন্দ করি, সম্মান করি, ব্যাস এতটুকুই। বিশ্বাস শব্দটিতে যখন ঘুণে ধরে তখন আর কোনোভাবে অখণ্ড জায়গাগুলো জোড়া লাগে না। কোনো মানুষ ব্যস্ততার মাঝে নিশ্চয়ই তোর এত কেয়ার করবে না। অবশ্যই তার অনুভূতি সত্যি। এখন কেউ ভালোবাসা দেখালে কেয়ার করলেও আমার সন্দেহ লাগে, অবিশ্বাস হয়। নিশ্চয় পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে, অথবা মাইন্ড গেম খেলতে চাচ্ছে। এরকম ধারণাই রুদ্র আমার মাঝে ঢুকিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি তোর দিকটা। তোর বলা সব কথাই সঠিক, কিন্তু তাই বলে তো সবাই এক নয়। কিছু তো ব্যতিক্রম অবশ্যই আছে। নিশ্চয়ই, আমিও এটা বিশ্বাস করি। তবে এই ব্যতিক্রমী মানুষগুলোকে পেতে ভাগ্য লাগে। কেউ কেউ আবার পেয়েও হারায়। অনেক তো উদাহরণ স্বচক্ষে দেখলাম, শেষে গিয়ে দেখা যায় সবাই এক। তিথি আর কিছু বলল না। উপাস থেকেও দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমিও আর বেশি কিছু না বলে রাখছি রে বলে ফোন রেখে দিলাম। মনের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। যত নিজেকে শক্ত করতে যাচ্ছি ততই কোনো না কোনোভাবে অতীতের ছায়া আমায় আঁকড়ে ধরতে যাচ্ছে। অথচ আমরা চাই সুখ, একটু শান্তি। আমি নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিচ্ছিলাম সবার থেকে,
কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বাইরে যেতে ভালো লাগে না। সারাদিন রুমের ভেতরেই থাকছি, বই পড়তেও এখন মনোযোগ আসছে না। ফেসবুকে গেলে আরো বেশি খারাপ লাগে। রুদ্র কত ভালো আছে, অথচ আমি ভালো থাকতে পারছি না। নিজেকে ভীতু মনে হয়, অপারগ মনে হয়। আমি অতিষ্ঠ নিজের প্রতি। ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছিলাম আমি। শুভ্র কিংবা ফায়াজ কারোর সাথেই কথা হচ্ছিল না। ফায়াজ কয়েকবার বাসায় এসেছিল অবশ্য। আমি ঘর থেকে ওর গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু বের হয়নি। দেখা হয়নি আর কথাও নয়। যেখানে আমি নিজেই ভালো নেই, সেখানে অন্যকে ভালো রাখা আমার পক্ষে অসম্ভব প্রায়। উল্টে এখন কথা বলে রাগারাগি হবে, যা নয় তাই বলে ফেলবো। এজন্যই নিজেকে সময় দিচ্ছিলাম আমি। একদিন শুক্রবারের কথা, আদিব জেদ ধরেছে ঘুরতে যাবে। বাবার শরীর ভালো নেই, তাই বিশ্রাম দরকার তার। এদিকে বাড়ির কাজ ফেলে মায়েরও সম্ভব নয় তাকে নিয়ে ঘুরে আসা। শুধু বাকি রইলাম আমি। আদিবের সঙ্গে মাও জেদ ধরে বলল, সারাদিন তো ঘরের মধ্যেই থাকিস, আদিবকে নিয়ে একটু ঘুরে আয়। আমি বারণ করা সত্ত্বেও মা শুনল না। আমায় বলল, তুই রেডি হয়ে নে, আমি ফায়েজকেও বলে দিচ্ছি তোদের সাথে যেতে। মা চলে যাবার পর আমিও বাধ্য হয়ে রেডি হতে চলে যাই। রেডি হয়ে ড্রয়িং রুমে আসার পর জানতে পারি ফায়াজ বাড়িতে নেই। একা ছাড়তেও মা সাহস পাচ্ছে না। আমি মাকে অভয় দিয়ে বললাম, সমস্যা নেই মা, আমি যেই জায়গাগুলি চিনি ওখান থেকে ঘুরে আসবো, তুমি এত বেশি চিন্তা করো না। এরপর আদিবার আমি বেরিয়ে পড়ি ঢাকা শহর ঘোরার জন্য। ঢাকার রবীন্দ্র সরোবর জায়গাটা আমার বেশ লাগে। হাঁটাহাঁটি করার জন্য ভালো একটা জায়গা। আদিবকে নিয়ে আমি সেখানে যাব বলেই মনস্থির করলাম। মাঝ রাস্তায় ওভারব্রিজ থেকে নামার সময় হঠাৎই আদিব চিৎকার করে বলল, আপু, কই দেখো ফায়াজ ভাইয়া। আদিবের আঙুল দ্বারা ইশারাকৃত স্থানটিতে আমিও তাকালাম। দেখতে পেলাম একটা ফুসকার স্টলে ফায়াজ বসে আছে, সঙ্গে একটি মেয়েও আছে। দুজনে বেশ হাসি খুশি ভাবে কথা বলছে। কখনো কখনো মেয়েটি উচ্চস্বরে হেসে ফায়াজের হাতে চাপড় দিচ্ছে। আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পারছি না আমার ঠিক কি করা উচিত। আমি ওদের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ফায়াজকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় আছেন? বন্ধুর বাসায় আছি। কেন? ফায়াজের কণ্ঠস্বর গম্ভীর শোনালো। আমি হাসলাম, হেসে বললাম, হোয়াটসঅ্যাপ চেক করেন একটু। এই বলে আমি কল কেটে দিয়ে ফোনের ডাটা অন করি। এইমাত্র তোলা ছবিগুলো পাঠিয়ে দিয়ে আমি আদিবকে নিয়ে আড়াল হয়ে যাই। সিন করেছে ফায়াজ। ছবিগুলো দেখে আশেপাশে তাকিয়ে হন্যে হয়ে খুঁজছে আমাকে। এর মাঝে আদিব আরেক কাণ্ড বাঁধিয়ে বসে, দৌড়ে চলে যায় ফায়াজের কাছে। এবার বাধ্য হয়ে আমায়ও সেখানে যেতে হলো। প্রথমে একটু অপ্রস্তুত বোধ করলেও এরপর ঈর্ষান্বিত পরিলক্ষিত হয় তার মুখমণ্ডলে। ঈর্ষার সহিত সে আমায় বলে, আরে নবনী যে, বসুন। তুমি থেকে আপনি করে বলছে, স্ট্রেঞ্জ। কিন্তু আমি অবাক হইনি একটুও। তবে সে আমায় অবাক করতে চেয়েছে বলে আমার মনে হচ্ছে। অন্তত তার চোখের ভাষা এমনটাই বলছে। সে আমার সঙ্গে পাশে বসে থাকা মেয়েটির পরিচয় করিয়ে দিল। মেয়েটির নাম তিয়াশা। আমি কিচ্ছুই বললাম না। ওরা ওদের সাথে খাওয়ার জন্য অফার করলো, কিন্তু আমি রাজি হইনি। বেঁকে বসে আদিব, ও ফায়াজের সঙ্গে থাকবে। প্রথম থেকে আদিব ফায়াজের ভক্ত। অগত্যা না খেলেও আমায় বসতে হলো। ফায়াজ বলল, জিজ্ঞেস করলেন না সে আমার কি হয়? আমি কিছু না বলে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। সে হেসে বলল, স্পেশাল একজন মানুষ, যে ভালো রাখতে জানে। আমি একটু উচ্চ শব্দেই হাসলাম। আমার কিন্তু একটুও খারাপ লাগছে না, লাগার কথাও নয়, কারণ তার প্রতি আমার তেমন ফিলিংস কখনোই তৈরি হয়নি। বরং যখন সে আমায় ডিরেক্ট প্রপোজ করেছিল, তখনও তাকে আমি সরাসরি বারণ করে দিয়েছিলাম। আমি তাকে ঝুলিয়েও রাখিনি, থেকেও যেতে বলিনি। সেখানে সে যদি নতুন কোনো সম্পর্কে জড়ায়, সেখানে আমার তো খারাপ লাগার কথা নয়, বরং আমি খুশি। হাসি পাচ্ছে ফায়াজের বাচ্চামো দেখে। সে আসলে চাচ্ছে আমি জেলাস ফিল করি, কষ্ট পাই। যেখানে তার প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না, সেখানে কষ্ট পাবো ভাবাটা আকাশ কুসুম। তবে একটা কথা কিন্তু মানতেই হয়, ঘুরে ফিরে প্রায় সবাই একদিকেই মোড় নেয়। শুধুমাত্র কোনো একজনকে নিয়েই সন্তুষ্ট থাকতে পারে না। হয়তো এটা সম্ভবও নয়। কয়েক মাস পরের কথা, কলেজ থেকে ফেরার পর হঠাৎই বৃষ্টি নামে। ছাতা মাথায় থাকলেও ব্যাগ আর মাথায় শুধু বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে। অন্যদিকে আমার সাদা ড্রেস বৃষ্টিতে একদম মাখামাখি। বৃষ্টি হলে তখন রিক্সাওয়ালাদের দাম বেড়ে যায়, দ্বিগুণ ভাড়া দিলেও তারা যেতে নারাজ। অন্যদিকে বিকেল গড়িয়ে যাওয়ার পথে। বৃষ্টি থামারও কোনো নামগন্ধ দেখছিলাম না বিধায় বৃষ্টি মাথায় নিয়ে হাঁটা শুরু করেছি।
আমার পাশাপাশি আরো কয়েকটা ছেলে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তারা আমায় দেখিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। কয়েক ঘা দেওয়ার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই, কারণ রাস্তাঘাট প্রায় একদম ফাঁকা। অদূরে দুই একজন দাঁড়িয়ে থাকলেও তারা তাদের মতো ব্যস্ত। হঠাৎ তখন আমার সামনে এসে একজন বাইক থামায়। ছেলেগুলোকে ছেড়ে একটার কলার ধরে 2-4টা থাপ্পড় দিতে বাকিরাও লেজ গুটিয়ে পালায়। ওরা চলে যাবার পর যখন সে হেলমেট খুলে তখন আবিষ্কার করে লোকটি শুভ্র। আমার বুকের বাঁ পাশটায় কেমন যেন চিনচিন করে ওঠে। রুদ্রের কথা মনে পড়ে যায় আমার। সেও একদিন ঠিক এভাবে আমায় বাঁচিয়েছিল, সেভ করেছিল। সে মানুষটা আজ নেই। ভ্রু কিঞ্চিত বাঁকা করে শুভ্র বলে, রিক্সা না নিয়ে এমন ভেজে ভেজে কেন যাচ্ছেন? রিক্সা পাইনি, ধীর সুরে বললাম আমি। সে বলল, বাইকে উঠুন, আমি পৌঁছে দিচ্ছি। আমি রাজি হয়ে গেলাম। রুদ্রের কথা মনে পড়ার পর থেকে আমার হাত পা অস্বাভাবিক রকম ভাবে কাঁপছে। আমি আসলে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এই অবস্থায় হেঁটে বাড়ি পৌঁছানোও সম্ভব নয়। আমি শুভ্রের পেছনে উঠে বসি। সে বাইক চালাচ্ছে। এতটা সময়ের ব্যবধানে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, মনকে শক্ত করেছি। কিন্তু এখনো হঠাৎ হঠাৎ রুদ্রের প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ওর কথা মনে পড়লে চাপা কষ্ট অনুভূত হয়। সবসময় কিন্তু এমনটা হয় না। কখনো কখনো মনে পড়লে ধুর বলেও এড়িয়ে যেতে পারি আমি। কিন্তু এখনো কেন পুরোপুরিভাবে তাকে ভুলতে পারি না, সেই উত্তরই আমার মেলে না। বাড়ির সামনে এসে বাইক থেকে নামার পর শুভ্র বলল, এখন থেকে বৃষ্টি হচ্ছে, দেখলে আমায় ফোন করবেন, আমি আপনাকে নিয়ে আসবো। আমি মৃদু হেসে বললাম, আপনার কষ্ট করতে হবে না। যে যে কষ্ট পেতে চায় তাকে সে কষ্ট পাওয়া থেকে কি বঞ্চিত করা ঠিক? কষ্ট পাওয়াটা সার্থক হতো যদি উদ্দেশ্যও সফল হতো। তার মানে? তার মনটাও পরিষ্কার। আপনি তো আমায় পছন্দ করেন, তাই না? না, সির্ফ পছন্দ নয়, ভালোবাসে। আমি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, এজন্যই বলেছি কষ্ট পাওয়া তখনই সার্থক হয় যখন উদ্দেশ্য সফল হয়। আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন, আপনি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ বললে মিথ্যে বলা হবে, আবার না বললেও মিথ্যে বলা হবে। আমার আল্লাহ ভালো বলতে পারবেন। আমি বুঝিনি। যখন আমরা সিলেটে থাকতাম তখন একজনের সঙ্গে পরিচয় আমার, নাম রুদ্র। একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসাও তৈরি হয়। আমি তাকে বলিও, কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নয়, বরং অবহেলা পেয়েছি। যতবার ভালোবাসি ভালোবাসি বলে তার কাছে ফিরে গিয়েছি, ততবার সেও আমায় ফিরিয়ে দিয়েছে। তার থেকে দূরে থাকার, তাকে ভুলে থাকার জন্য কত কিছুই না করেছি, সফল হতে পারিনি। যতবার তার খোঁজ খবর নিয়েছি আমি নিরাশ হয়েছি। তার ওই রঙিন দুনিয়ায় নবনী বলতে কারো স্থান ছিল না, নেও। তাকে তো ভুলতে পারিনি, তবে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেছি। এখন আমি নিয়মিত নামাজ পড়ি। একবারও কিন্তু আমি আল্লাহর কাছে এটা বলি না যে আমি তাকে ভুলে যেতে চাই, বরং প্রতিবার আমি তার কাছে মানসিক শান্তি চাই। আল্লাহ আমায় নিরাশ করেননি। মনের জোর মানসিক শান্তি নিয়েই এখন আমার পথ চলা। সেখানে আমি আর পারবো না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে। শুভ্রর দিকে তাকিয়ে দেখলাম তার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। এতক্ষণ সে আমার দিকে তাকিয়ে থাকলেও আমি তার দিকে তাকানোর সাথে সাথে সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে সে কান্না অথবা কষ্ট লুকানোর চেষ্টা করছে। আমার খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়। আমি খুবই শান্ত স্বরে বললাম, আপনার হয়তো এখন খারাপ লাগছে, হতে পারে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, ভবিষ্যতে যেই কষ্টগুলো পেতেন সেগুলো এই কষ্টের কাছে কিছুই না, এখনো কিছুই হয়নি। আপনি মুভ অন করতে পারবেন। সে মুচকি হেসে বলল, নবনী, আপনি আল্লাহর কাছে মানসিক শক্তি চেয়েছেন নামাজ পড়ে, আল্লাহ আপনাকে দিয়েছে। আমিও যদি নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে চাই, তাহলে কোনি আপনাকে আমায় দেবে না? আমি যে রুদ্রকে চাইনি তাও কিন্তু নয়। প্রথম দিকটায় আমি রুদ্রকেই চেতাম খুব করে, কিন্তু যতবার দেখতাম সে আমায় ছাড়া ভালো আছে, অন্য মেয়েদের মাঝে আমার কথা স্মরণ করার সময়ই তার নেই, তখন থেকেই হয়ে উঠলাম অন্য নবনী। আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, আমি তো ফেলনা নই, সস্তা নই, তাহলে বারবার কেন আমিই ছোট হব? এটা কি ইগো ভাববেন না? সেলফ রেসপেক্ট জেগে ওঠে আমার মধ্যে। তখনই থেকে আমি আল্লাহর কাছে মানসিক শান্তি আর মানসিক শান্তি ছাড়া অন্য কিছু চাইনি। রুদ্রের কাছে অন্য মেয়েদের প্রায়োরিটি আছে, কিন্তু আপনার কাছে অন্য ছেলেদের প্রায়োরিটি নেই। আপনার জগৎ অন্যরকম। আপনি ভুল মানুষকে মনোজাতে চেয়েছেন বলে হয়তো আল্লাহ আপনার রুদ্রকে দেয়নি। হতেই পারে সে আপনার জন্য সঠিক মানুষ নন। এবার দেখে কার মনোজাতে জোর বেশি।
আল্লাহ আপনি আমায় দেয় নাকি না? শুধু একজনের চাওয়ার ভিত্তিতেই কিন্তু পূর্ণতা পাওয়া যায় না। যখন দুটি মানুষে মোনাজাতে দুজনকে চায় তখনই কেবল সম্ভব হয়। হতে পারে আরো আপনার মতো অনেকেই নামাজ পড়ে আমাকে চায়, হতে পারে অন্য অনেক মেয়ে নামাজ পড়ে আপনাকে চায়, অথচ আপনি চাচ্ছেন আমাকে। সেখানে কি করে পূর্ণতা পাওয়া সম্ভব? শুভ্র চুপ করে আছে। আমি বললাম, শুনুন, অনেকেই বলবে একতরফা ভালোবাসায় শান্তি আছে, এখানে হারানোর ভয় নেই। যারা এই কথা বলে তারা কখনো কাউকে ভালোবাসতেই পারেনি। একতরফা ভালোবাসায় সবচেয়ে কষ্ট বেশি। এখানে আপনি একজনকে সবটা দিয়ে ভালোবাসেন, কিন্তু অপর পাশের মানুষটা আপনার এই ভালোবাসা বুঝতে নারাজ। সে আপনার ভালোবাসা বোঝে না বা বুঝতে চায় না। তখন ঠিক কি পরিমাণ কষ্ট হয় আপনি বুঝতেও পারবেন না। কত শতবার ইচ্ছে করবে একটাবার তাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সেই ইচ্ছে অধরাই রয়ে যাবে। একদিকে আপনি কষ্টে কষ্টে মরলেও অন্যদিকের মানুষটা হ্যাপি থাকবে। আপনি এটা সহ্য করতে পারবেন না, সহ্য করার মতোও না। আমি এই সিচুয়েশনটা পার করে এসেছি। এখনো মাঝে মাঝে একই সিচুয়েশনে পড়তে হয়। কাজে আমি চাই না একই কষ্ট অন্য কেউ পাক, এবং সেটা আমারই জন্য। শুভ্র এবারও নিশ্চুপ। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাড়ি যান, অবশ্যই আল্লাহর কাছে চান, তবে সেটা শান্তি, আমায় নয়। আমি চাই আপনি ভালো থাকুন। আমি চলে আসার মুহূর্তে সে পেছন থেকে বলে, দেখা যাক শেষটা কি হয়। যদি না পাই ধরে নেব এর চেয়েও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কথায় আছে কায়া মুখ দেখালে মায়া বাড়ে। রুদ্রে থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি অনেকটা ভালো আছি, কারণ তার সঙ্গে এখন আর আমার দেখা হয় না। আমি চাই আজ থেকে আপনার সঙ্গে আমার দেখা না হোক। কাজটা আমার জন্য কষ্টকর, তবে চেষ্টা করতে তো আপত্তি নেই, আমি চেষ্টা করব। আমি বাড়ির ভিতর চলে আসি আর সেও চলে যায়। এরপর থেকেই তার সাথে আমার যোগাযোগ কমতে থাকে। মেসেজ করলেও তেমন একটা রেসপন্স করি না। সে নিজেকেও গুটিয়ে নিচ্ছে। এদিকে আমিও তো ব্যস্ত আমার নিজের জীবন নিয়ে। প্রতিটা ভালোবাসার মানুষই ভালো থাকুক। শুভ্রর সাথে আমার আর দেখা হয়নি, তবে ফায়াজের মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন। সে রিলেশনশিপে থাকার পরও আমার সাথে কথা বলেছে, যোগাযোগ রাখার চেষ্টা করেছে। আমি যতটা পেরেছি এড়িয়ে গিয়েছি। তার সপ্তাহ দুয়েক পরই আবার তার মাঝে আমূল পরিবর্তন আসে। সে ঘন ঘন আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগেনি। আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম তার এই পাগলামি আমার পছন্দ নয়। এর মধ্যে সেও চুপসে গেছে, কমিয়ে দিয়েছে তার পাগলামি। প্রাইভেট থেকে বাড়িতে ফিরে আসার পর আদিবের কাছে জানতে পারলাম অজানা একটি কথা। আমার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছিল। বাবা মা কেউই রাজি নাই, তবুও পাত্রপক্ষরা নাকি একবার দেখে যেতে চায় আমায়। আমি সোফায় গায়ে এলিয়ে দিয়ে আদিবকে জিজ্ঞেস করলাম, তোকে এসব কে বললো? কেউ বলেনি, আব্বু আম্মু আমার সামনেই বলছিল, তখন শুনেছি। আচ্ছা আব্বু, তোমার কি বিয়ে হয়ে যাবে? আদিবের প্রশ্নে আমি হেসে ফেললাম। ওর চুলে হাত বুলিয়ে বললাম, এখনই নয়, দেরি আছে। বিয়ে হলে কি তুমি আমায় ভুলে যাবে? কখনোই না, তোকে সাথে করে নিয়ে যাব। সত্যি? 3 সত্যি। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। আর এটাও জানি বাবা মা এখন আমার বিয়ে নিয়ে ভাবছে না, অন্তত আমার অমতে তো কখনোই বিয়ে দেবে না। তাই বাড়িতে দুশ্চিন্তা না নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। সিলিং এর দিকে তাকিয়ে ফ্যানের ভনভন শব্দ করে ঘোড়া দেখছিলাম। আমার মাঝে মাঝে নিজেকে রোবট মনে হয়। একটা লিখিত রুটিনের মাধ্যমে চলছে আমার জীবনের গতিধারা। যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে, এর বেশি নয়। অথচ এমনটা আমার কাম্য ছিল না। আমারও ইচ্ছে করে আগের মতো হাসি খুশি সময়টা ফিরে পেতে। আমি কি পারবো কখনো? ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। চোখ মেলে দেখি মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমটা হয়তো এই জন্যই ভেঙেছে। মা মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, নামাজ পড়বি না? ঘুম জড়ানো কণ্ঠে বললাম আমি। চুলের মাঝে বিলি কাটতে কাটতে মা বলল, রোবটের মতো জীবনযাপনে কোনো শান্তি নেই। হয়তো ব্যস্ততার মাঝে ক্ষণিক সময় কষ্ট ভুলে থাকা যায়, তবে সেটা চিরদিনের জন্য নয়। কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে আমি মায়ের দিকে তাকিয়ে রয়েছি। মা আবার বলা শুরু করলো, তোর অনুমতি ছাড়াই তোর ডায়েরি পড়ে ফেলেছি, এজন্য দুঃখিত। একটা কঠিন সত্য কি জানিস নবনী? যার জন্য তুই নিজেকে পাল্টাবি সেই একদিন তোকে ভেঙে চলে যাবে। তাই যদি পাল্টাতে হয় তাহলে নিজের জন্য
নিজে পাল্টাবি, অন্য কারো জন্য না। এবার উঠে নামাজ পড়। মা চলে গেল। আমি সেভাবেই কিছুক্ষণ শুয়ে রইলাম। মায়ের প্রতিটা কথা বোঝার চেষ্টা করলাম। আসলে এটা কি কখনো কোনো জীবন হতে পারে, যাকে ভুলে থাকার জন্য আমার এত ব্যস্ততা? দিন শেষে তো তাকে একবার হলেও মনে পড়ে, কিছুটা হলেও খারাপ লাগে। তাহলে পুরোটা সময় ব্যস্ততায় রোবটের মতো কাটিয়ে লাভ কি? মনে যখন পড়বেই পড়ুক, বাকিটা সময় নিজেকে হাসি খুশি এবং ভালো তো রাখতেই পারি আমি। শোয়া থেকে উঠে বসে দীর্ঘশ্বাস নিলাম। এরপর টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে কিছুক্ষণ আনমনে হাত বুলিয়ে রান্নাঘরে চলে যাই। যেই পাতায় রুদ্রকে নিয়ে লেখা ছিল সেই পাতাগুলো ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছিলাম। যেই মানুষটা সবার জন্য উন্মুক্ত, সেই মানুষটা কখনো আমার ব্যক্তিগত সে হতে পারে না। এরপর ডায়েরিটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে অজু করার জন্য ওয়াশরুমে যাই। নামাজ পড়ে ড্রয়িং রুমে আসার পর আদিব জানালো ফায়াজ এসেছিল বাসায়, বাইরে দেখা করতে বলেছে। আমি গেলাম। সে দরজার বাহিরে পায়চারি করছিল। আমায় দেখে অস্থির হয়ে বলল, তুমি কেমন আছো নবনী? আমি শান্ত ভঙ্গিতেই বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে আরেকটু এগিয়ে এসে নিচু স্বরে বলল, কতদিন দেখা হয় না আমাদের, এতটা কাছাকাছি থাকার পরেও তুমি কি আমায় একটুকু মিস করোনি? না। না। কিছুক্ষণ মৌন থেকে বললাম, আপনাকে মিস করার মতো কি কোনো কারণ আছে? অথবা আপনি কি আমার এমন কেউ হন যে মিস করতেই হবে? তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? মানে, আপনার উপর আমি কেন রাগ করব? দেখো নবনী, তিয়াসার সাথে আমি রিলেশনশিপে গিয়েছি তোমার উপর রাগ করে। তোমায় কতবার করে বলেছি আমি ভালোবাসি তোমাকে, কিন্তু তুমি বারবার আমায় নিরাশ করেছো, আমায় ফিরিয়ে দিয়েছো। তাই জেদ করে আমি রিলেশনে জড়াই, তোমাকে দেখানোর জন্য যে আমার জন্য অনেকেই পাগল, আমায় অনেক ভালোবাসে। তবুও আমি শুধু তোমার পেছনেই ঘুরেছি। আমি হেসে ফেললাম ফায়াজের কথা শুনে। মুচকি হাসতে হাসতেই বললাম, সরি, আপনার কথা শুনে না হেসে পারলাম না। আচ্ছা, আপনাকে তো আমি রুদ্রের কথা বলেছিলাম, তাই না? এটাও নিশ্চয় বলেছিলাম সে আমায় প্রতিবার কিভাবে অবহেলা করত, অপ্রয়োজনে মিথ্যা বলতো, বলেছিলাম না? আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজাল পেয়েছিলাম, এখনো পাই। আপনি তো সবই জানেন, জানেন না? এরপরেও কিন্তু আমার একবারও মনে হয়নি আমি কোনো রিলেশনশিপে যাই। রাগ জেদ আমারও হতো, তবে এরকম নয় যে রুদ্রকে দেখাই সে ছাড়াও আরো অনেক ছেলেই আমার দিওয়ানা, আরো অনেকেই আমায় চাই। ইভেন আমার ভাবনায়ও কখনো এসব আসেনি। রাগ জেদ হতো এটা ভেবে আমার নিজেকে ভালো রাখতে হবে, তবে সেটা রিলেশনশিপে গিয়ে নয়। এখন আপনারা আমার মধ্যকার পার্থক্য বুঝতে পেরেছেন? ফায়াজ অসহায়ের মতো বলল, বুঝতে পেরেছি। আমি সরি সব কিছুর জন্য। আমি তিয়াসার সাথে ভালো ছিলাম না, বারবার শুধু তোমার কথা মনে পড়তো, তাই ব্রেকআপ করে ফেলেছিলাম। ব্রেকআপের পরও আমি ভালো নেই নবনী, আমার তোমাকে চাই। ওয়েট, রিলেশন থাকাকালীন আপনি ভালো ছিলেন না, ব্রেকআপ করার পরও আপনি ভালো নেই, ঠিক এই জন্যই আপনি আমার কাছে ফিরে এসেছেন, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় আপনি যদি তিয়াসের সাথে ভালো থাকতেন অথবা ব্রেকআপের পরও ভালো থাকতেন তাহলে কখনোই ফিরে আসতেন না, অর্থাৎ আমাকে আপনার প্রয়োজন ভালো থাকার জন্য। সরি টু সে, আমি কারো প্রয়োজনের প্রিয়জন হতে রাজি নই। আপনাকে আগেও আমি চাইনি, আর এখন তো প্রশ্নই আসে না, মাফ করবেন। ফায়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি বাড়ির ভেতরে চলে আসি। মায়ের বলা কথাগুলো শোনার পর থেকে নিজেকে অন্য নবনী মনে হচ্ছে। অন্যরকম শান্তি আমার মধ্যে বিরাজমান। এই নবনী কারো প্রয়োজন হবে না, এই নবনী কারো প্রয়োজনের প্রিয়জন হতে রাজি নই, এই নবনীর কারো দয়ার প্রয়োজন নেই। সে নিজেই নিজের রাজ্যে মূল্যবান ব্যক্তি। আমার সাথে বারবার ফায়াজের যোগাযোগ এবং কথা বলার চেষ্টা যখন ব্যর্থ হতো তখন ফায়াজ নিজেও কিছুটা দমে গিয়েছিল। একটা বড় পরীক্ষা রয়েছে আমার সামনে। আমি নিজেও বেশ উত্তেজিত এটা জানার জন্য যে আমি কতটা পেরেছি নিজের মধ্যে পরিবর্তন আনতে। তবে হ্যাঁ, আগের মতো রোবটের ন্যায় জীবন আমি কাটাচ্ছি না। আগে যেমন কলেজে গিয়ে এক কোনায় চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, এখন আর তেমনটা নেই আমি। এখন আমার এক ঝাঁক ফ্রেন্ড রয়েছে, আমরা একসাথে কলেজে যাওয়া আসা করি,
একসাথে টিফিন খাই, আড্ডা দেই, মন চাইলে পড়ার ফাঁকে ফাঁকে বাইরে ঘুরতে যেতে পারি। এখন আমার জীবনে আরো একটা মানে রয়েছে। জীবন মানেই শুধু কষ্ট নয়, জীবন মানে আনন্দ, সুখ এবং শান্তি। আপনি কিভাবে আপনার জীবনকে ভালো রাখবেন সেটা নির্ভর করে আপনার ওপর, নিজের ইচ্ছে শক্তির ওপর, যেটা আমি করতে পেরেছি। আমার সামনের পরীক্ষাটা কি জানেন? রুদ্র মুখোমুখি হওয়া। আজ আমরা সিলেট যাচ্ছি রোজের বিয়ের দাওয়াতে। আমি যদি আগের নবনী থাকতাম তাহলে হয়তো কখনোই রোজের বিয়েতে যেতাম না। তবে আগের আমি আর এখনকার আমির মধ্যে বিস্তর তফাৎ। ঠিক কতটুকু তফাৎ সেটাও একটু ঝালাই করে নিতে চাই আমি। আজ রোজে গায়ে হলুদ। আমরা আজই যাচ্ছি সিলেটে। আমাদের যেতে যেতে সম্ভবত গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাবা কাজের জন্য যেতে পারেনি। মা, আমি আর আদিপ যাচ্ছি। বাবা স্টেশনে এসে ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে। ট্রেন ছাড়ার মুহূর্তে হন্তদন্ত হয়ে একজন এসে আমার পাশে বসে। মুখ থেকে মাস্ক সরিয়ে সে হাঁপাচ্ছে। সে কিন্তু অন্য কেউ নয়, শুভ্র। মা আর আদিপ দুজনেই শুভ্রকে চিনতে পারে। ওদের মধ্যে কথাও হয়। আদিপ বোধহয় বেশি খুশি হয়েছে শুভ্রকে দেখে। মা যেহেতু জানে না আমাদের পরিচয় রয়েছে, তাই শুভ্র একবারই আমার সাথে কোনো কথা বলল না। সেদিনের মতো আজও মা ট্রেনে ঘুমিয়ে পড়েছে। শুভ্র ফোনটা আদিপকে গেম খেলতে দিয়ে বিস্ময় নিয়ে বলে, মিরাক্কেল কিভাবে হয় দেখেছেন? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে দেখা হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা, বুঝলেন? তবে যাই বলেন, আমি কিন্তু ব্যাপক খুশি। আমি চুপচাপ তার কথা শুনে যাচ্ছি। আমার দৃষ্টি বাহিরের দিকে। সে বলল, কিন্তু আপনি এমন নিশ্চল কেন? অবাক হননি একটু? নাকি আমার উপস্থিতি আপনার মাঝে বিরক্ত সৃষ্টি করেছে? আমি এবার তার দিকে তাকালাম। কিছু না বলে ফোন বের করে আমার আর তৃষার মেসেজ বক্স বের করে তার সামনে ধরলাম। সে ঢোক গিলে জিভ কাটলো। আমি চোখ পাকিয়ে বললাম, শুধু শুধু নাটক করার কোনো প্রয়োজন নেই। আপনি জেনে শুনে এসেছেন। ধুর, তিথি সব বলে দিল। আপনি প্লিজ চুপচাপ বসে থাকেন। আচ্ছা, চুপ থাকলাম। এরপর সত্যি সত্যি আর কোনো কথা বলেনি শুভ্র। শেষ কথা বলল ট্রেন থেকে নামার পর। প্রায় ফিসফিস করে কানের কাছে বলল, বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। আমি অবাক হলাম। রোজের বিয়েতে সে আসবে কেন? সে কি রোজের পরিচিত? তাকে নিয়ে মাথা ঘামালাম না। অনেকটা সময় বাদে পরিচিত জায়গায় এসে পুরোনো দিনের গন্ধ পাচ্ছিলাম যেন। আমাদের সিলেট পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। গেটের কাছ থেকে এসে রোজের বাবা আমাদের রিসিভ করেছে। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছি আর আমার হৃৎপিণ্ড যেন একটু একটু করে লাফাচ্ছিল। রোজের বাসায় প্রচুর মেহমান, তবু আমাদের রেস্ট করার জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হলো। অনেকদিন বাদে রোজকে দেখে কান্না পেয়ে গেছে আমার। রোজ নিজেও কেঁদে ফেলে। সেই রাতে অনেকক্ষণ বারান্দায় বসে বসে গল্প করেছি ওর সাথে। কাল বিয়ে, আজ সারা রাত জাগলে সকালে আবার উঠতে পারবে না, তাই দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে রোজের মায়ের ধাক্কাধাক্কিতে। একবার আমায় ধাক্কাচ্ছে, আরেকবার রোজকে। দুজনেই রাতে সবার পরে ঘুমিয়েছি বলে এখন ঘুম কাটাতে কষ্ট হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পর পার্লারে যাওয়ার জন্য রেডি হতে বলল। আমি ব্যাগ থেকে গাউন বের করেছিলাম। তখন মা একটা লাল জর্জেট শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা পর। আমি অবাক হয়ে বললাম, শাড়ি পরবো? কিন্তু আমি তো গাউন নিয়ে এসেছি মা। আমি চাই তুই আর শাড়ি পরবি। আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা যাও, শাড়ি পরবো। যারা যারা পার্লারে যাব সবাই নিচে নামছিলাম। নিচে এসে আমি থমকে যাই। রুদ্র গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে রোজ বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমি মৃদু স্বরে বললাম, উনিও কি যাবেন? আমার ইশারা করা জায়গায় তাকিয়ে রোজ বলল, রুদ্র ভাইয়ার কথা বলছিস? হ্যাঁ, সেই তো পার্লারে নিয়ে যাবে। সবাই গিয়ে গাড়িতে বসেছে। আমি আর রোজই রয়েছি। রোজ তাড়া দিয়ে নিজেও এগিয়ে গেল। রোজের ফোনে কথা বলে শেষ। রোজের দিকে তাকানোর পর তার দৃষ্টি এসে আটকে যায় আমার দিকে। সঙ্গে সঙ্গে যেন তার চোখে মুখেও বিস্ময় ভর করে, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি একটু একটু করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, নবনী, তুমি কখন এসেছো? কেমন আছো? আমি ছোট করে বললাম, আলহামদুলিল্লাহ। পাল্টা তাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি সে কেমন আছে। সে নিজেই বলল, আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তো? আপনি সব সময় ভালো থাকেন আমি জানি। আপনার সব খোঁজ খবর পাই তো। মুচকি আসলো রুদ্র। আমি গিয়ে গাড়িতে বসলাম। রুদ্র আর ড্রাইভার বসলো সামনে। মেয়েরা রুদ্রের সাথে দুষ্টুমি করে কথা বলছে, হাসাহাসি করছে।
রুদ্র নিজেও ওদেরকে সঙ্গ দিচ্ছে। কেবলমাত্র আমি ফোন ঘাটাঘাটি করছিলাম। তাদের সঙ্গ দেয়া বিন্দুমাত্র আগ্রহ বোধ করলাম না। তবে রুদ্র বেশ কয়েকবার আমায় খোঁচা মেরে কথা বলেছে, যার নমুনা এমন। নবনী দেখি ঢাকায় গিয়ে আরো বড়লোক হয়ে গেছ, কথাই বলো না এখন। আগের চেয়ে সুন্দর হয়েছ। বয়ফ্রেন্ড বুঝি কথা বলতে বারণ করেছে? আমি তার প্রতিটা কথা উপেক্ষা করে তিথিকে কল দিয়ে ওর সাথে কথা বলেছি। ওরাও পার্লারে আসছে। রুদ্রর কিছুটা হলেও বোঝার কথা আমি তার সাথে কথা বলতে ইন্টারেস্ট নই। পার্লারের সামনে গাড়ি থামতেই আমি সবার আগে নামি। তিথি আর লিমা আমাদের আগেই চলে এসেছে। তিনজন তিনজনকে জড়িয়ে ধরে কান্না আটকাতে পারিনি। এক এক করে সবাই আগে সাজছিল। আমি, তিথি আর লিমা বসে বসে গল্প করছিলাম। 4-5 জনের একত্রে সাজা শেষ হলে ওরা আগে কমিউনিটি সেন্টারে চলে যায়। এরকম করে বেশিরভাগই চলে গিয়েছে। এখন আছি আমি, রোজ, তিথি, লিমা আর রোজের 2 বান্ধবী ও 2 কাজিন। আমরা সবাই একসঙ্গে বের হয়েছি। তার আগে বলে রাখি, সাজার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। আমি এর আগে কখনো চুল খোপা করিনি। আজ চুলের খোপায় গুজিয়ে দেওয়া হয়েছে 3টে লাল টকটকে রক্তগোলাপ। কানের দুলের এবং গলার মালার সাদা পাথরগুলো হীরের মতো চকচক করছে। লাইটের আলো পাথরের ওপর পড়ায় সেগুলো আমার মুখে গলায় কিরণ ছড়াচ্ছিল। আমার ভেতরকার আমি যেন আমার প্রশংসা করছিল। আমরা 8 জন একসাথে কমিউনিটি সেন্টারে গিয়ে পৌঁছাই। কত মানুষজন সেখানে, যারা আমাদের দিকে তাকাচ্ছিল শুধু সময়ের জন্য হলেও তাকিয়েই ছিল। হতে পারে রোজের জন্য, কারণ বউ সাজে আজ তাকে কতটা সুন্দর লাগছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার দৃষ্টি কিন্তু একজনের দিকে আটকে গিয়েছিল। রুদ্র পলকহীন চাহনি আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। সে আমার দিকে এগিয়ে আসার আগেই মাঝখানে শুভ্র এসে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, দাঁড়ান, আগে আপনাকে নয়ন ভরে দেখে নেই। এরপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার বুকের বাঁ পাশে হাত রেখে বলে, হায়, ধীরে চোট লেগে গেছে। ইচ্ছা করছে লালপুরীকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়, বুকের মাঝে আটকে রাখি। শুভ্র হাত দুটো প্রসারিত করে দাঁড়ায়। আমি তার বুকে কিল দিয়ে রোজের কাছে চলে যাই। রুদ্রকে দেখতে পাই ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে সে। শুভ্র বিয়েতে এসেছে তিথির কাজিন সেজে, তাও শুধুমাত্র আমার জন্য। বিয়ে বাড়িতেও মেয়েরা রুদ্রকে জেকে ধরেছে। একসাথে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, ওদের পছন্দের গানও শোনাচ্ছে। আমার কিন্তু একটুও খারাপ লাগছে না, বরং স্বাভাবিকই লাগছে, কারণ আমি অভ্যস্ত তার সম্পর্কে সব জানার পর। বরযাত্রী আসার পর সবাই যখন বর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন রুদ্র আমায় টেনে একপাশে নিয়ে যায়। ব্রুকুচকে জিজ্ঞেস করে, ইগনোর কেন করো? বয়ফ্রেন্ড শিখিয়ে দিয়েছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সরুন, আমি যাব। দাঁড়াও, ওই ছেলেকে যার সাথে একটু আগে কথা বললে, সেই কি তোমার বয়ফ্রেন্ড? বললাম না আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে সে কি করে আমার বয়ফ্রেন্ড হবে? আমার রাগে রুদ্র বিচলিত হলো না, বরং ওকে খুশি দেখালো। মৃদু হেসে বলল, তাহলে কি ওই ছেলে তোমায় ভালোবাসে? ভালোবাসতেই পারে। আপনি ভালোবাসতে পারেননি বলে কি আর কোনো ছেলে ভালোবাসতে পারবে না? দাঁতে দাঁত চেপে বলল, আরে তোরে আমি মেরেই ফেলবো। এখনো তোর রাগ কমেনি একটুও? কমবেও না। যারা আমার রাগ জেদ মেনে নিতে পেরেছে তারা এখনো অবধি আমার জীবনে আছে। আপনি পারেননি বলে আমরা আলাদা হয়েছি। যদি বলি আমিও ভালোবাসতাম? তাহলে সেটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যা কথা। রুদ্র এবার আমার দুগাল চেপে ধরে বলে, সুন্দর হওয়ার সাথে সাথে রাগও বেশি বেড়ে গেছে। তুই জানিস আজকে তোকে কতটা সুন্দর লাগছে? ইচ্ছে করতেছে তোর ঠোঁট দুটো খেয়ে ফেলি। আমি তার হাতে নখ টাপিয়ে দিয়ে খামচি দিয়ে হাতটা সরিয়ে দিলাম। রাগি রাগি গলায় বললাম, নিজের লিমিট ক্রস করবেন না একদম। আপনার আমার ওপর কোনো অধিকার নেই, তাই আমার সাথে কিভাবে কথা বলা উচিত সেটা আগে ভেবে নেবেন। আমি চলে আসার মুহূর্তে সে আমার হাত টেনে ধরে। আমি ধমক দিয়ে হাত ছাড়তে বলি, সে ছাড়ে না। এক হাতে আমার হাত ধরে রেখে অন্য হাতে মোবাইল বের করে। গ্যালারি থেকে একটা ছবি বের করে আমায় দেখায়। ছবিটা দেখিয়ে বলে, কিছু মনে পড়ে? এটা তো... হ্যাঁ, এটা রেস্টুরেন্টের ছবি। প্রথম যেদিন রেস্টুরেন্টে দেখা হয়, আমি লুকিয়ে সেদিন তোমার ছবি তুলেছিলাম। যদিও পরে জেনেছিলাম সেদিন তুমিও লুকিয়ে লুকিয়ে আমার অনেকগুলো ছবি তুলেছ। তুমি সিলেট থেকে ঢাকায় যাওয়ার দিন আমি স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে।
ফোন করেছিলাম তোমায়, কিন্তু ফোনও বন্ধ পাই। সোশ্যাল মিডিয়াতেও তোমার কোনো চিহ্ন ছিল না। কম বেশি সময় কিন্তু আমি তোমাকে দিতাম, কিন্তু যখন তুমি নিজেই যোগাযোগ রাখতে চাইলে না, তখন থেকে আমিও আর যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি শব্দ করে হেসে ফেললাম। হাসতে হাসতে বললাম, একটু যে কিছু মিসিং করলেন। কিছু বলতে বোধহয় ভুলে গেছেন। আচ্ছা, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আপনি আসলে আমায় ভালোবাসতেন না। ভালো লাগতো আমায়, একটা মোহ কাজ করতো আমার প্রতি। অন্য সবার থেকে আলাদা একটা টান ছিল আমার প্রতি। কিন্তু যখন এবং যেদিন থেকে আপনি বুঝতে পেরেছেন আমি আপনার উপর দুর্বল, সেদিন থেকে একটু একটু করে আপনি আমায় অবহেলা করতে শুরু করেন। যেদিন থেকে আপনি বুঝতে পারলেন আপনাকে ছাড়া আমার চলবেই না, সেদিন থেকে পুরো দমে অবহেলা শুরু করলেন। বাকিদের মতো আমারও তখন থেকে অপশন বানিয়ে ফেললেন। আপনার ধারণা ছিল যত খুশি অবহেলা করেন না কেন আমি সব সহ্য করে থেকে যাব। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করে যাবেন আর অপর পাশের মানুষটি অবহেলা সহ্য করে রয়ে যাবে? আপনি যদি অল্প একটু ভালোবাসা দিতেন তবু আমি থেকে যেতাম। কিন্তু আপনি কি করেছেন? বারবার আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনি আসলে চাননি একজনের জন্য আরো 10 জনকে হারাতে। আমার সঙ্গে আপনার রিলেশন হলে আপনি একটা দায়িত্ববোধে আটকে যেতেন। বাকি মেয়েদের থেকে যে পরিমাণ প্রায়োরিটি দাম পান সেগুলো আর পেতেন না। কিন্তু এগুলো তো আর আপনি আমায় এক্সকিউজ হিসেবে দেখতে পারেননি। আপনি তখন আরেক চাল চাললেন। আপনার ক্যারিয়ারকে আপনি ইস্যু করলেন, অথচ সেই সময়টা আপনি অন্যদের সঙ্গে যেই সময় ব্যয় করেন তার থেকে অল্প একটু সময় পেলেও আমি থেকে যেতাম। আমি চলে যাবার পরও আপনার জীবনে বিন্দুমাত্র কোনো রকম প্রভাব পড়েনি। কেউ না কেউ এসে সেই জায়গাটা ভরাট করেছে। আর আজ যখন এতগুলো দিন বাদে আমায় দেখলেন, তখন আবারও আপনার মোহ কাজ করা শুরু করেছে। আপনি আসলে সৌন্দর্যের পূজারী, স্বার্থের পাগল। আপনার কথা হচ্ছে বাকি সবাইকে নিয়ে থাকতে পারলে আপনার কোনো সমস্যা নেই। আপনি মেয়েদের সাথে ইচ্ছা মতো ফোন করবেন, সেগুলো মেনে নিয়ে থাকতে পারলে তবে আপনার উত্তর হবে হ্যাঁ। কিন্তু কোনো ভালোবাসার মানুষ তো এটা মেনে নিতে পারবে না। আমি ঠিক বললাম তো সব? রুদ্র নিশ্চুপ। আমি একটু থেমে দম নিয়ে বললাম, যা হয়েছে ভালোই হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি আমি। আপনি জীবনে এসেছিলেন বলেই মানুষ চিনতে পেরেছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, মনকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা লাভ করেছি, আর সবশেষে সামনে ঘুরে দাঁড়িয়েছি। পিছু ফিরে আর কখনোই তাকাবো না। আপনার মিথ্যে ক্যারিয়ারের ইস্যু বর্তমান জীবনযাত্রাও একটা মোহের মাঝে আটকে গেছে। খুব বেশি দিন এগুলো ভালো লাগবে না। কোনো একদিন সত্যিকারের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য বুকের ভেতর হাহাকার করবে। সেই দিনও হয়তো অনেক মেয়ে আসবে নিঃসঙ্গতা দূর করতে, কিন্তু মন যাকে চায় তাকে পাবেন না। আপনার আগামী দিনের জন্য শুভ কামনা রইল। রুদ্র আরেকটা টু শব্দ পর্যন্তও করেনি, তবে তার নীরবতা এটা তো স্পষ্ট, এতদিন ধরে মনের মধ্যে সুপ্ত যেই ধারণাগুলো আমার ছিল সব সত্যি। আমি সেখান থেকে চলে আসার সময় হঠাৎ করে পা ফসকে যাই। আমি খেয়াল করলাম রুদ্র এগিয়ে আসছে ধরার জন্য। সে আসার আগেই আমি নিজেকে সামলে নিই। তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বললাম, ভয় নেই, পড়ব না। এমন হোঁচট জীবনে অনেকবার খেয়েছি আমি, ক্ষতি হয়নি। কিছু না কিছু তো শিখেছি। ফিরে আসার সময় আচমকা শাড়ির আঁচলে টান লাগে। পিছনে তাকিয়ে দেখি একটা ছেলের ঘড়ির সাথে আঁচল আটকে গেছে। পেছন ঘুরে তাকাতেই ছেলেটি অপরাধীর ন্যায় হাতটা দেখিয়ে মিষ্টি হেসে বলে, আমি কিন্তু কিছু করিনি, এই দেখুন। তবে হ্যাঁ, 25টা বসন্ত অপেক্ষায় কেটেছে। ভেবেছে কবে আসবে এই দিন। ফাইনালি কারো আঁচল ঘড়িতে আটকালো। আমি কিছু বললাম না। রুদ্র রাগী এবং জেলাসী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আঁচলটা ছাড়িয়ে নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে চলে আসি। পাঠকবৃন্দ নিশ্চয় আমার এই হাসির কারণ বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। আমার জীবনের সব ভূমিকায় আমি সে, যে নিজেকে নতুন রূপে গড়তে পেরেছি। সমাপ্ত।